সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব সেটি হচ্ছে যে আমরা তো সম্পর্কে থাকি অনেক, বেশিরভাগ সময় আমরা যখন অ্যাডাল্টহুডে চলে প্রাপ্তবয়স্কে যাই তখন আমরা একটা প্রাপ্তবয়স্ক জায়গাটা যখন অর্জন করি বা তার আগেও আমাদের টিনেজেও হতে পারে, আমাদের সম্পর্ক হয় যেটা পরিবারের বাইরে কারোর সাথে রোমান্টিক সম্পর্ক হতে পারে। তো যেটা বলা হয় যে আমাদের কাছে অনেক সময় ক্লায়েন্টরা এসে বলে যে আমি একজনের সাথে সম্পর্কে আছি কিন্তু আমার না আরেকজনকেও ভালো লাগছে, কিংবা আমার সাথে যে সম্পর্কে রয়েছে সে আমার সাথে সম্পর্কে থাকা অবস্থাতে সে আবার অন্য অন্য একজনের সাথেও তার একটা সম্পর্ক আছে বলে আমি জানতে পারছি এবং আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তখন আজকের বিষয়টি হচ্ছে যে একজনের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ, সম্পর্কতে একটা কমিটমেন্টের ব্যাপার থাকে যে আমি তোমার সাথে কমিটেড হলাম যে তুমি আর আমি একটা সম্পর্কে ঢুকেছি। সেটা বিয়ের আগেও হতে পারে, বিয়ের পরে তো অবশ্যই একটা স্বীকৃতি পেয়ে যায়, একটা সামাজিক স্বীকৃতি, একটা আইনগত স্বীকৃতি, ধর্মীয় স্বীকৃতি পেয়ে যায়। আর বিয়ের আগেও যারা সম্পর্কে ঢোকে তারা মনে করে যে এটা একটা কমিটমেন্ট, সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কমিটেড আছে একজনের সাথে কিন্তু ভালো লাগছে আরেকজনকে, এটা কেন হয় বা এটা কি হতে পারে, এটা কি হওয়া উচিত কিনা সেটা আরেকটা আলোচনা, বা এটা হওয়াটা সম্ভব কিনা, যদি হয় সেটা কেন হয় সেটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছেন আমার সাথে। একজন হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান, অনেকবার এসছে আমাদের অনুষ্ঠানে, তোমাকে স্বাগত। মাহমুদুর রহমান একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং আছে কোহিনুর বেগম চৈতি, তোমাকে সবসময় পাই না, মাঝে মাঝে পাই। চৈতি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, আমরা বহুদিন ধরে একসাথে প্রশিক্ষণ নিয়ে এখন মাঠে কাজ করছি। তো তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। এখন তোমার স্যারকে দিয়ে শুরু করতে অবশ্যই। ঠিক আছে, বলো। আপনি যেই প্রশ্নটা তুলেছেন খুবই জটিল একটা প্রশ্ন, এটার নানা লেভেল আছে। অল্প কথায় উপস্থাপনার বক্তব্য আমি রাখি, সেটা হচ্ছে যে একজনের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলে সেইখানে কি অর্থে প্রতিশ্রুতি। আপনি যদি সম্পর্ক কেন্দ্রিক বলেন তাহলে একরকম প্রতিশ্রুতি, বিয়ের আগে হোক বিয়ের পরেই হোক, এটা কমিটেড মানে লাইফ লং থাকবে এরকমই তো আশা থাকে। যদি না এখানে ধস শুরু হয়ে থাকে তাহলে আরেক দিকে মন যাবে। এদিকে যদি ঠিকভাবে টেক কেয়ার, লাভিং রিলেশন দুদিক থেকে চলে, এটা কিন্তু আরেক দিকে ক্ষণিকের জন্য গেলেও ওটা স্থায়ী হওয়ার কথা না। তো এখন এটা বুঝতে হবে যে হুইচ ওয়ান ইজ রিয়েল রিলেশন। এখন আমি একটা ছেলে পেয়েছিলাম, সে বলছে, ছাত্র বিশ্ববিদ্যালয়ের, বলে যে আমার একজনকে ভালো লাগে, আমি ওকে পেতে চাই। যতক্ষণ পর্যন্ত ও হাঁ বলছে ততক্ষণ আমি লেগে থাকি। যেই হাঁ বললো তখন আমার মনে হয় এ তো না একে তো পেলাম, আমি ওইটাকে পাবো না কেন, যে তার চেয়ে আরেকটু উপরে নাকি যেতে চায় সে, এর প্রতি আকর্ষণ হচ্ছে। এটা তো তাহলে অনৈতিক একটা ব্যাপার হচ্ছে। আমি আসলে ওইটা তো আকর্ষণ ছিলাম না, নাম কাওয়াজতে আমি হয়তো ওই ম্যানিপুলেট করে একটা রিলেশন তৈরি করেছি। যখনই ও রাজি হলো, এখন তার মন আর বসে না, সে আগ্রহটা চলে গেল। না, আমি আরেকজনকে পাওয়ার যোগ্য কিনা এটা নাকি টেস্ট করতে হবে। মানে এখানে আগ্রহটা হারিয়ে ফেললো আর কি, যাকে পেয়ে গেল। এবং আগ্রহ পাওয়ার হারাবার রিজনটা দুর্বল, যে আমি যদি একেই পেতে পারি তাহলে তো ওকেও পেতে পারি। তো এটা অনৈতিকতা। কমিটেড রিলেশনশিপ হচ্ছে আসলে লাভিং রিলেশনশিপ। সেটা হচ্ছে লাভ দিয়ে আনন্দ পেতে হবে, লাভ পেয়েও একটা দায়িত্বটা বুঝতে হবে। তো এখানে ভ্যালুজেরও ব্যাপার আছে এবং ইমোশনের নর্মালসি থাকা দরকার আছে, জেনুইননেস। তো এগুলোর অভাবে অনেক সময় জিনিসটা এমন জটিল হয়, ক্ষণিকের ভালো লাগা, ক্ষণিকের যেদিকে মন গেল সেদিকেই চলে গেলাম। আমার একটা দৃশ্য দেখে ভালো লাগতে পারে, একটা সুন্দর মানুষ দেখে ভালো লাগতে পারে, কিংবা একজনকে জেনে দেখা হলো, জানা হলো, তখন মনে হতে পারে যে কেন আগে দেখা হলো না। তো এটা দোষের কিছু নাই। কিন্তু যদি নিজেরটাতে যদি ওই যে কমিটেড যেটাকে বলছেন প্রতিশ্রুতিবদ্ধ রিলেশন, সেটা যদি জেনুইন প্রতিশ্রুতি এবং দুদিক থেকেই যা করণীয় সেটা করা অব্যাহত থাকে এবং আরও ডিপার লেভেলে যাওয়া হয়ে থাকে, তাহলে ক্ষণিকের জন্য অন্যরা আসলেও ওটা টিকবে না। কিন্তু যদি এখানে ভাঙন থেকে থাকে, কি বলছে, ভয়েড, এমটিনেস তৈরি হয়ে থাকে,
অথবা সামথিং আনটোল্ড, আনহার্ড, সরি বাংলায় বলি, যেটা বলা হয়নি, শোনা হয়নি, হ্যাঁ, এইরকম একটা যদি কিছু থেকে থাকে তাহলে আরেকদিকে দৃষ্টি যাবে, যেখানে আবার বলাটা সহজ হচ্ছে। সো দের ইজ সাম কম্পারিজন গ্যাপ। এখানে হয়তো বা এখানকার অভাবটা কি সেটার চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা শিক্ষা নিয়ে বরং আবার ফিরে কি করে আসা যাবে সেটার জন্য আজকের টপিক না, আজকের টপিক হচ্ছে যে এটা সম্ভব কিনা, ওটা তুমি কভার করেছো অলরেডি। আচ্ছা, এটাই হচ্ছে মূল জটিলতা এই ব্যাপারে। ফোনটা নিয়ে আসি কেমন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনছি আমরা। হ্যালো, লাইনটা বোধহয় একটু সমস্যা হচ্ছে, আরেকবার একটু চেষ্টা করতে হবে, লাইনে একটু অসুবিধা হচ্ছে, চেষ্টা করতে হবে আরেকবার কষ্ট করে। আমি কি ওর কাছে যাব? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। হ্যালো, হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে? আমি একটু স্বাস্থ্য বিষয়ক ভাবে একটু কথা বলতে চাচ্ছিলাম। শিওর, আমরা তো সব বিষয় শুনি। হ্যাঁ জি জি, জি জি, না আমরা তো এই যে কোনো বিষয় কভার করা যেতে পারে, অসুবিধে নেই। স্বাস্থ্য বিষয়ক কথা বলতে চাওয়া হচ্ছে। হ্যাঁ, আমার মানে আমি এ পর্যন্ত 4 থেকে 5 বার মানে এন্ডোস্কোপি করছি। হ্যাঁ, 4 থেকে 5 বার এন্ডোস্কোপি করছি। এন্ডোস্কোপি, আচ্ছা। জি জি, তারপরে বায়োপসি করছি 1912 সালে। তারপরে আমার 1994 সালে থেকে আলসার ছিল। কোন থেকে আলসার ধরা পড়ছিল। 1994 সালে একবার রক্ত পায়খানা রক্ত বমি হয়েছিল। 1995 সালে একবার রক্ত পায়খানা রক্ত বমি হয়েছিল। তখন থেকে আমার আলসার ধরা পড়ছিল। তো আমি ব্র্যাকের অফিসার ছিলাম। তখন থেকে কি মোটামুটি আমি সবকিছু মেনটেন করে চলি। এই 2 বছর ধরে আমার মানে অ্যাসিডিটির খুব প্রবলেম দেখা দিচ্ছে। 2 বছরের মধ্যে আমি কয়েকবার ডাক্তার দেখাইছি এবং এন্ডোস্কোপি করে আমার বডির যত রকম টেস্ট আছে সবকিছু আমি করাইছি। হ্যাঁ, কিন্তু এখন আমার পেটের মধ্যে সবটা পুড়ে। হ্যাঁ, পেটের মধ্যে এক পাশে সবটা পুড়ে। এমনি আমার কোনো সমস্যা নাই, আমার ডায়াবেটিস নাই, আমার হাই প্রেশার নাই, আমার অন্য কোনো রোগ নাই। হ্যাঁ, শুধু এই গ্যাস্ট্রিকের সমস্যা। ডাক্তার কি বলছেন, এটা কি গ্যাস্ট্রিকের সমস্যাটা কেন হচ্ছে? হ্যাঁ, ডাক্তার শুধু বলে যে আপনার আলসার। আলসার তো পাচ্ছে না। জি জি, না ঠিক আছে, অসুবিধা নেই। আমরা মানে পেটের যে কোনো অসুখের সাথে মানসিক স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে। তো সেটা কি খুব অ্যাংজাইটি কি কাজ করে, দুশ্চিন্তাগ্রস্ত কি? মানে বয়সটা কত এখন? আমার বয়স 45। আমি একজন ওষুধ ব্যবসায়ী। একজন ওষুধ ব্যবসায়ী? আমি একজন ওষুধ ব্যবসায়ী, আমার ওষুধের ফার্মেসি আছে। আচ্ছা আচ্ছা, ফার্মেসি আছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে 45 বছর বয়স এবং এই যে পেটেরই সমস্যা বারবার হচ্ছে, মনে হচ্ছে যে আলসার আছে, আলসার ধরা পড়ছে না, বায়োপসি করা হচ্ছে কিন্তু কোনো আরাম হচ্ছে না, কষ্টটা থেকেই যাচ্ছে এবং ডাক্তার বলছেন যে আলসার আছে কিন্তু টেস্টে তো ধরা পড়ছে না, তাই তো? জি, টেস্টে ধরা পড়ছে, একবার এক এক কথা বলে। তারপর আমার বায়োপসি বন্ধ করাইছে। হ্যাঁ, বায়োপসি বন্ধ করা হয়েছে। কি বন্ধ করা হয়েছে? বায়োপসি করা হয়েছে। ও বায়োপসি পর্যন্ত, হ্যাঁ এটা তো আগেই বলা হয়েছে। হ্যাঁ জি, বায়োপসি বন্ধ করা হয়েছে। সেখানেও মনে করেন যে ক্রনিক আলসার ধরা পড়ছে আর কি। হ্যাঁ, ধরা পড়েছে ক্রনিক আলসার ধরা পড়ছে 1912 সালে। ক্রনিক না কোলনের আলসার? কোলনের আলসার, কোলনের, হ্যাঁ কোলনের আলসার ধরা পড়েছে। তারপরে এই তো এইভাবে চলি। এখন করি কি, এখন ওই তরকারি দিয়ে মানে ডাল কোনো কিছু খাই না। সকালে আমি 3 মুঠ ভাত খাই, মানে ওই কদু, মানে পানির কদু আছে না। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, একটু থামাচ্ছি, কষ্ট দিচ্ছি। এটা তো মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি। এটাও স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শরীরের স্বাস্থ্য খুব কানেক্টেড।
তো আজকে কি মনের মনের কোনো মানে মনেও খুব অ্যাংজাইটি হয় কিনা সেটা সেটা মনে খুব অ্যাংজাইটি হয়, সেটা হলো এই আমি আমি বুঝি বাঁচবো না, আমি বুঝি এই রোগে আমি মারা যাচ্ছি, হ্যাঁ, মানে এই ধরনের সবসময় মানে টেনশন ফিল করি আর কি। এটা কবে থেকে হচ্ছে, বাঁচবো না যে এটা কবে থেকে হচ্ছে এই চিন্তাটা? জি জি। কতদিন ধরে এরকম একদম মানে বাঁচবো না মনে হওয়াটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় আপনার এই 5-7 বছর এইভাবে চলছে। তারপর ঘুমের ট্যাবলেট দেখতে হলো ডিসোপ্রিন 2। আচ্ছা, ওষুধের নাম বলার দরকার নেই, এখানে আমরা কেউ মেডিকেল ডাক্তার না, আমরা এখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি। এবং পেটের যত রকম গোলমাল বা শারীরিক অসুস্থতা, অনেকগুলো অসুখের সাথে মানসিক স্বাস্থ্যের একটা খুব ওতপ্রোত সম্পর্ক আছে। বিশেষ করে পেটের সমস্যা যখন হয় তখন বুঝতে হবে এর সঙ্গে মানসিক স্বাস্থ্যের একটু কানেকশন, বেশ কিছু কানেকশন থাকে। তো একটু কি মানে মনে হয় যে আমার একটা কিছু হয়ে গেছে, আমি বাঁচবো না, আমার সাংঘাতিক কিছু ঘটে গেছে, এরকম কি হয়? এরকম, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এই ধরনের একটা কিছু আমার মনের ভিতর সবসময় মানে সব সময় চলতে থাকে যে আমার কিছু একটা হয়ে গেছে, খুব সাংঘাতিক কোনো অসুখ হয়ে গেছে, কোনো দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছি, এটা মানে নিরাময় যোগ্য না, এটা ঠিক হবে না, এরকম মনে হতে থাকে। দুরারোগ্য বলতে যেহেতু আমি বায়োপসি করাইছি, সেখান থেকে রিপোর্ট আমার ভালো আসছে, সেজন্য আমি দুরারোগ্যর কোনো চিন্তা করি না, কিন্তু আমার এই রোগটা কিউর হচ্ছে না। রোগ তো ডাক্তার বলছেন যে রোগটা তো সেরকম ভাবে তো কোলনের আলসার পাওয়া গেছে, সেটা তো সেটার জন্য ট্রিটমেন্ট কি হয়েছে? ট্রিটমেন্ট তো চলছে, হ্যাঁ, মানে ধারাবাহিকভাবে কন্টিনিউ ট্রিটমেন্ট চলছে। তো সেটা ডাক্তার কি বলছেন, শরীরে ডাক্তার কি বলছেন? ডাক্তার বলছে যে আপনি ওষুধ খান, ঠিক হয়ে যাবেন, এই যে ওষুধ তো খাচ্ছি এই সেই। মানে আলসারটার ব্যাপারে কিছু বলেছেন যে আলসারটা কি মানে থেকেই যাবে নাকি এটা কোনো সারাবার কোনো উপায় আছে কোলনের আলসার? এইটা তো কিছু বলে নাই, গেলেই ওষুধ লেখে, টেস্ট দেয়, এই তো এই অবস্থার মধ্যে আছি। খালি টেস্ট করাতে হয় আর অনেক টাকা টেস্ট করাতে হয়, তাই তো? জি জি জি। তারপরে আমি আবার এই যে 1 বছর আগে আমি আবার যে কি করলাম, মানে ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট করলাম, কিন্তু মানে হঠাৎ করে পাসপোর্ট মানে ভারতে যাওয়া নিষেধাজ্ঞা হয়ে গেল, বুঝছেন, ভারত যাইতে পারছি না। এখন কে বাড়িতে কে কে আছেন পরিবারে? বাড়িতে আছে আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার 2টো মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আমার আম্মা আছে। একটা মেয়ে, 2টো ছেলে, মানে দুটো ছেলে সন্তান, তাই তো? 2টো মেয়ে, একটা ছেলে সন্তান। 2টো মেয়ে, একজন ছেলে। ওদের বয়স কত? ওরা এবার এসএসসি পরীক্ষা দিছে, আর আমার ছোট ছেলেটা ওই আননুরানি মাদ্রাসায় পড়ে, 1-এ পড়ে, প্লেন আসার 1-এ পড়ে। আচ্ছা, আর ইয়েটা কি মানে আমি তুমি করেই বলি, মানে তোমার প্রফেশনটা কি? ফার্মেসি ব্যবসা। জি জি। ও, ফার্মেসির ব্যবসা, সরি আমি ভুলে গেছি। জি জি জি। হ্যাঁ, বিজনেস করছো। ফার্মেসির ব্যবসা করতে গিয়ে কি ওষুধ বেশি ট্রাই করা হয়ে গেছে নাকি? জি জি। যেহেতু সব ওষুধ নিয়ে মানে কাজ করা হয়, তো ওষুধ মানে চটপট ওষুধ খেয়ে ফেলার মানে না 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 না, সেটা না, মানে ডাক্তার যেভাবে আমাকে সাজেস্ট করছে তার বাইরে যাওয়া হয় আমি। আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত থাকো এটা মনে হচ্ছে, তাই তো? জি জি। আর কেমন চলছে সংসারটা? ওয়াইফের সাথে বনিবনাটা কেমন, সম্পর্ক? না না, আমাদের ফ্যামিলিটা খুব সুন্দর ফ্যামিলি। আমাদের ওয়াইফের সাথে খুব বনবো না, আমার বাচ্চা কাচ্চার সাথে খুব বনবো না, আমার আম্মার সাথে খুব বনবো না, আমাদের সংসারটা খুব সুখী সংসার। বাহ, খুবই সুন্দর লাগলো শুনতে। কিন্তু আমি এক ভাই, আমার কোনো আর ভাই নাই, আমার 2টো বোন, আমি একাই। আচ্ছা, মা আছেন? জি জি, মা। বাবা চলে গেছেন? বাবা আরো 50 বছর আগে মারা গেছে। 50 বছর মানে তো 50 বছর তো হতেই পারে না, বিকজ ইউ আর অনলি 45। আমার বয়স হচ্ছে 55। ও, আই হার্ড 45, তাই না? হ্যাঁ জি জি জি। হ্যাঁ, তার মানে বাবা যখন মারা গেছেন তখন তোমার 5 বছর বয়স? জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে তো আমি ভাবছি যে তাহলে মিলছে না কেন, এখন মিলেছে তো। কিন্তু দুশ্চিন্তাটা কি কাজ করে মাথায়? কোনো কিছু নিয়ে একটু বেশি দুশ্চিন্তা কাজ করে কি কোনো বিষয় নিয়ে? আমি দুশ্চিন্তাই বেশি বেশি, মানে ঘুম হয় রাতে? ঘুমের যে ট্যাবলেট দিছে ডিসোপ্রিন 2, ওই যে 6 ঘন্টা ঘুমাই আমি। এসে বাসায় ফিরি হলো 11টার সময় ফিরি, ফ্রেশ হয়ে আমি যে রাত্রে সাগু খাই। আচ্ছা, অত কিছু ডিটেইলে যেতে হবে না। কোনো ব্যায়াম করার অভ্যাস আছে কি?
না না না, ব্যায়াম করার তো মানে অভ্যাস নাই, তবে নামাজ কালাম আমি পড়ি। ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে। প্রশ্নটা কি আজকে আমাদের কাছে, যে এই যে ব্যথাটা হচ্ছে, কোলনের অসুবিধা হচ্ছে, এটা থেকে মুক্তি পাবো কেমন করে? প্রশ্নটা কি আজ আমাদের কাছে? জি, আমার হলো এই নাভির এখানে হলো উপরের দিকে একটু পুড়ে, এই পুরাটা বন্ধ হইলে আমি সুস্থ। কবে থেকে? এটা ডাক্তার কি বলেন? আমরা তো কেউ ডাক্তার না এখানে, ডাক্তার কি বলেছে? আচ্ছা, ডাক্তার বলে যে আলসার হয়েছে, আবার ডাক্তারের কাছে গেলেই এই টেস্ট দেবে, এই টেস্ট ওই টেস্ট, কোনো উত্তরটা পাওয়া যাচ্ছে না আর কি। পেটের ওখানে একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, জ্বালা পোড়া হয়। একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আছে। সেটা হচ্ছে যে এই যে বার্নিং সেন্সেশন কখনো কি কমে না একই রকম থাকে? জি জি, বার্নিং সেন্সেশনটা কি ইংরেজিতে, বাংলায় বলো, এই যে পোড়ার মতো যে অনুভূতি, এটা কি সব সময় থাকে না কখনো কমে কখনো বাড়ে? কখনো কমে কখনো বাড়ে, কখনো থাকেই না। এই যে তাহলে সেটা কখন হয়, এটাকে একটু লক্ষ্য করা গেছে? যে হ্যাঁ, চিন্তা আমি মানে যতক্ষণ আমি মানে জায়গা থাকি ততক্ষণ পর্যন্ত আমি চিন্তা করি, আমার ব্যবসার মাঝেও আমি চিন্তা করি। চিন্তাটা কি নিয়ে? চিন্তা এই যে আমার কি হলো, আমি কি হলো তো পরের প্রশ্ন। ডাক্তার দেখাচ্ছি না, কিন্তু ডাক্তাররাও তো চিকিৎসা দিচ্ছেন। না, প্রশ্ন হচ্ছে ডাক্তাররা কি কখনো বলেছে যে এটা মানসিক চাপে হয়ে থাকতে পারে, অথবা এটা হয়েছে বলে মানসিক চাপ হচ্ছে, সুতরাং মেন্টাল সাপোর্ট দরকার? এটা কি কোনো ডাক্তার কখনো? মেন্টাল সাপোর্টের দরকারের জন্য তারা তো ওষুধ দিচ্ছে। তারা কি কখনো বলেছে যে মেন্টাল সাপোর্ট লাগবে? এটা কি আপনি ফিল করেছেন না না ডক্টর কেউ বলেছে? না, মেন্টাল সাপোর্টের কথা কোনো কিছু বলে নাই। এটা মেন্টাল সাপোর্ট লাগবে বলে ফোন করে নাই, সেটা সে করেছে না। কিন্তু 94 সাল থেকে এইভাবেই। চৈতির প্রশ্ন থাকলে করো, একদম সময় বিরতি। না, বিষয়টা হলো না, প্রশ্ন নয়, উনি অনেক অনেক আপনি তো অনেক মোটামুটি কভার করেছেন। তোমার প্রশ্ন থাকলে একটু করে আমাদের না, জিনিসটা হলো যে আপনার মনে প্রশ্নটা কি, কিংবা কোন ডক্টরের সাথে কথা, অনেক ডক্টরকে দেখিয়েছেন আপনি? কতজন ডক্টরকে দেখিয়েছেন? জি জি, কতজন এভারেজ? তবে 10-15 জন তো হবেই। 10-15 জনকে একই কথা বলেছে না নানা কথা বলেছে? এই নানা জনে নানা কথা বলে। হ্যাঁ, এখন ক্রুশিয়াল প্রশ্ন এমন হতে পারে কি না যে আপনার মনেও সেটা কখনো এসেছে কিনা, আমার কি মানসিক চাপের কারণে শারীরিক সমস্যাটা বেড়ে যাচ্ছে, নাকি শারীরিক সমস্যা চলছে বলে আমার দুশ্চিন্তা, মানসিক চাপ হচ্ছে, মরে যাবো কিনা ভাবছি। শারীরিক সমস্যা চলছে বিদায় কিন্তু আমার দুশ্চিন্তা বাড়ছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি পেয়েছি কথা। হ্যাঁ, এখন আমি কি করব? এখন যদি ভালো গ্যাস্ট্রোলজির যদি কোনো সন্ধান আপনাদের থাকে আমাকে জানাতে পারেন। আমি গ্যাস্ট্রোলজিস্টের খবর দিতে পারবো না, সাইকোলজিস্ট 10 জনকে দেখে ফেলেছে অলরেডি। তো অনেক 15 জন ডাক্তার দেখানো হয়ে গেছে, তাই না? জি জি জি। আর এবং আমার অল বডি টোটাল টেস্ট করা আছে, টোটাল টেস্ট করছে আমি, এমন কোন টেস্ট নাই আমার বাকি হাইপোকন্ড্রিয়াসিস ওইদিকেই যাচ্ছে। তবে জিনিসটা ওকে, আমরা একটু তাহলে বিরতির পরে আমরা আলোচনা করব বিষয়টা নিয়ে। আমাদের বিরতির সময় হয়ে গেছে তো প্রায়, তো আমরা শুনে রাখলাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য, আর আমাদের তরফ থেকে সবার কাছ থেকে অনেক শুভকামনা। ওকে, সময় হয়ে গেছে না, ঘুরে আসি। তুমি তো কিছু বলতেই পারোনি। তো সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতো ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা শুরু করেছিলাম সেটি ছিল যে আমরা একজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা সত্ত্বেও অন্য একজনের প্রতি আমরা আকর্ষিত হতে পারি কিনা, অ্যাট্রাক্টেড হতে পারি কিনা। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, আমরা সেটা শুনেছি। শুনে আমরা খুব একটা আলোচনার সুযোগ পাইনি, বিরতির সময় হয়ে গেছে। আমি আমার অতিথিদের কাছে যাচ্ছি, ওরা কিছুটা আলোচনা করবে যতটুকু সম্ভব। খুব একটা মানসিক ব্যাপারের সাথে মানসিকের চেয়ে শারীরিক ব্যাপারটাই বেশি তুলে ধরা হয়েছে, বাট এটা মানসিক ব্যাপারে, মানসিক স্বাস্থ্যের সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা ওটা যদি ওরা একটু তুলে ধরে। চৈতি। আসসালামু আলাইকুম আপা, বাংলা ভিশনের সকল দর্শকদের শুভেচ্ছা। এবং আমি আজকে বলতে চাচ্ছি যে আলোচনার আগে যে আমি আজকে খুব ভালো ফিল করছি, কারণ আমার দুজন প্রিয় শিক্ষক
তাদের সাথে আমি আজকে একসাথে বসে আপনাদের সামনে কথা বলতে পারছি। আই ফিল রিয়েলি গুড অ্যান্ড প্রাউড যে আমি আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ। আর আজকে আমাদের যে টপিকটা আমি একটু জাস্ট বলি টপিকের ব্যাপারটা, টপিকে একটু পরে আসি চৈতি, আমরা আগে অতিথির কথাটা। ওকে, আমাদের যে একজন দর্শক ফোন করেছিলেন, সেখানে উনি বারবার একটা কষ্টের কথা বলছিলেন যে সে দীর্ঘদিন, সে 93 থেকে সে ট্রিটমেন্ট করছে এবং অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক টেস্ট করিয়েছেন, বাট ওনার যে জায়গাটা ওনাকে মানসিকভাবে খুবই খারাপ ফিল করাচ্ছে সেটা হলো যে এটা কিওর হচ্ছে না, বরং ওনার একটা ফিজিক্যাল একটা বার্নিং সেন্সেশন হয়, যেটা ওনাকে এক ধরনের ভয় তৈরি করেছে যে আমি এমন কোনো গুরুতরভাবে আক্রান্ত কিনা, যে মরে যাব কিনা, আমার বাঁচার সম্ভাবনা কতটুকু, নাভির কাছে। তো অনেক সময় যেটা হয় যে আমরা সবসময় জানি যে আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এটা কিন্তু একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেহেতু উনি ক্রনিক একটা ফিজিক্যাল অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে আমার কাছে যেটা মনে হয়, আমি প্রফেশনাল হিসেবে যেটা ভাবছি, যে ওনার আসলে একটু সাইকোলজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্টটা নেওয়া দরকার। কারণ ওনার যে লাইফ স্টাইলটা, উনি যে কাজে উনি আছেন, সেই কাজের ধরনের সাথে ওনার যে সুস্থ থাকার জন্য যে অসুস্থতাটা ওনার আছে, সেটার সাথে ভালো থাকার জন্য ওনার কিছু হেলদি হ্যাবিট গ্রো করা দরকার, যেটা ডেফিনেটলি আমরা বলছি যে ভালো ঘুমের অভ্যাস, ভালো খাবারের, যেহেতু আলসারের সমস্যা, খাবারের ডায়েটটা প্রপার একদম প্রফেশনাল দিয়ে চার্টটা করা, এবং ওনার যে জবটা বা যে ব্যবসাতে উনি যাচ্ছেন সেখানে উনি কতটুকু সময় কাটাবেন, তার বাইরেও আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ওনাকে যেটা হয় যে আমরা যেটা হয় মেন্টাল রিক্রেশন বলে একটা কথা বলি, অনেক সময় ফ্রেন্ডসদের সাথে সময় কাটানো, অনেক সময় পরিবারের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা। শুধু সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজে গেলাম, কাজ শেষ করে আমি বাসায় আসলাম, এসে আমি ওষুধপত্র খেলাম, ঘুমিয়ে গেলাম, এই জীবনটা আসলে ওনার জন্য মানসিক স্বাস্থ্যের জন্য আসলে একটা ঝুঁকির জায়গা তৈরি করছে। তো কিভাবে উনি মেন্টালি আরেকটু রিফ্রেশ থাকতে পারে, ওনার এই অসুস্থতাটা থাকবে, ট্রিটমেন্টটাও থাকবে, বাট ওনার জীবন ব্যবস্থাপনাটা এমনভাবে ওনাকে সাজাতে হবে যেখানে উনি একটু রিল্যাক্স, একটু ভালো লাগার অনুভূতি থাকবে। যেহেতু বলছে বাসায় কোনো টেনশন নাই, ওয়াইফের সাথে ভালো আছে, বাচ্চাদের সাথে ভালো আছে, এবং আমার মনে হয় আর্থিকভাবে উনি মোটামুটি ভালো আছেন, তো অন্য কোনো টেনশন নাই। জিজ্ঞেস করা হয়নি, একদম 5 বছর বয়সে বাবা মারা গেছেন। আচ্ছা, একমাত্র ছেলে সন্তান বলেছে, 2টা বোন আছে। তো ওই জায়গাটা যদি ভালো থাকে তাহলে আমি বলবো যে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু মনোযোগ দেয়া, যাতে করে উনি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যটাকেও একটু ব্যালেন্স করতে পারে। তাহলে ওনার যে অতিরিক্ত দুশ্চিন্তা বা শারীরিক যে সেন্সেশনটা হচ্ছে, সেই জায়গাটাতে উনি একটু আরাম পাবেন এবং ওনার জীবন ব্যবস্থাপনায় উনি একটু কনফিডেন্ট হবেন যে না, আমি এই অসুস্থতা নিয়ে, চিকিৎসা নিয়ে ভালো আছি এবং ভালো থাকতে পারবো। একটা প্রশ্ন আমরা করিনি অবশ্য, যেটা বলছিল যে আলসার, কোলনের আলসার আছে, এবং এই আলসারটা আসলে নিরাময় যোগ্য কিনা, মানে যে ট্রিটমেন্ট হয়েছে সেখান থেকে নিরাময় হয়েছে কিনা কিছুটা এটা জিজ্ঞেস করা হয়নি। কিন্তু না, উনি আপা একবারও কিন্তু নিরাময়ের কথা বলেনি, উনি কিন্তু বারবার মেনশন করেছে যে এটা ভালো হচ্ছে না, আমি এত ডাক্তার দেখাচ্ছি, যখনই ডাক্তারের কাছে যাচ্ছে আমাকে অনেক টেস্ট দিচ্ছে, ওষুধ কিন্তু দিচ্ছে, কিছু তো পাচ্ছে না, না তাই না? রিপোর্টে বললো যে একটা আলসারের একটা, সেটাই তো বললাম যে আলসারের যেটা কোলনের আলসার বলছে, এখন কোলনের আলসার কিউরেবল কিনা, সেটা যদি ওষুধপত্র খেয়ে থাকে, ওটা এতদিন ধরে তো লিঙ্গার করার কথা না, তাই না? তো সেটার কি অবস্থা সেটা আমাদের জিজ্ঞেস করা হয়নি। তো সেটা একটু জানতে পারলে ভালো হতো যে সেটা কি নিরাময় হয়েছে কিনা, নাকি ওখানে আলসারটা রয়ে গেছে। আলসারের আজকাল ভালো ট্রিটমেন্ট আছে এবং বায়োপসিও করেছে, ওটা রিপোর্টও কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, তো মানে ইট ইজ নট ক্যান্সারাস, এটা রাইট, পরিষ্কার, তাই না? আলসার তো কিউরেবল। তো সেই জন্য মানে এটা কেন জানি মনে হচ্ছে যে একটু দুশ্চিন্তা বেশি করছে কিনা, সেটা একটা মনে হচ্ছে। ওই জায়গাটাতেই ওনাকে আসলে মানসিকভাবে একটু রিল্যাক্স করা এবং অথেন্টিক ইস্যুটা উনি যেন জানে, ইনফরমেশনটা জানে, এবং ওই অনুযায়ী উনি মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে অ্যান্ড মেনটেন দ্য হেলদি লাইফস্টাইল। আমি দুইটা দিকে থেকে দেখতে চাই এই কেসটাকে। একটা হচ্ছে যে বাবা মারা যাওয়ার পর থেকে তার লাইফটা কেমন ছিল, ওয়াজ ইট এ স্ট্রেসফুল লাইফ, যেটা তাকে হয়তো বা প্রিডিসপোজ করে দিল কিনা। খুব ছোট ছিল তো, 5 বছর ছিল। হ্যাঁ, ওই লাইফটা একটু জানা দরকার, কতটুকু সাপোর্ট পেয়ে বড় হয়েছে আর কতটুকু স্ট্রাগল হয়েছে, এবং সেটার ইম্প্যাক্টে সামহাও
আলসারের মতো সিমটমটা ডেভেলপ করলো কিনা। ডক্টর ট্রিটমেন্ট করেছেন, তবে উনি স্যাটিসফাইড হতে পারেননি বলে ওই যে 15 জনের কাছে গিয়েছেন। কিন্তু ওনার ক্রিটিক্যাল কিছু হয়তোবা ট্রিটমেন্টের চেঞ্জ দরকার ছিল হয়তোবা। একটা হচ্ছে যদি এমন হয় যে এটা থাকবে, এটা নিয়ে চলতে হবে, তাহলে লিভিং উইথ আলসার অথবা পেইন, সেটার সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে টু রিডিউস দ্য ফিলিং অফ পেইন, রিল্যাক্সেশন এবং ডিস্ট্রাকশন, কিংবা ওই যে ও যেগুলো বললো যে হেলদি লাইফস্টাইল, একটু রিক্রিয়েশন করা, তাহলে কিন্তু চাপটা কমবে। ও অবশ্য বলেছে সবসময় পেইন থাকে না, কখনো কমে কখনো বাড়ে। সেটাই। আর আজকাল তো গুগল করলে অনেক কিছু চলে আসে, তাই না? নিজের অসুখ সম্পর্কে নিজেও কিন্তু অনেক মানে জ্ঞান অর্জন করার উপায় বের হয়েছে। ওনার একটা সুযোগ আছে, উনি নিজে ওষুধের ব্যবসা করেন, তো উনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলোর জেনারিক ইয়েগুলো, এফেক্টগুলো কি হচ্ছে সেটারও কিন্তু ওনার একটা নলেজ থাকার কথা। তাহলে ওভারঅল আমি বলবো যে ওনার মেন্টাল সাপোর্টটা বাড়ানো দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ লাইফস্টাইল এবং পেইন ম্যানেজমেন্ট। মানে আমরা আমাদের এই ফোরাম থেকে বলতে পারি একজন মানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কারোর কাছে যাওয়া ভালো, তাই না? যিনি সাইকোলজিস্ট এবং প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন এরকম কারোর কাছে। জি, আমরা একটু ফোন নিয়ে আসি। সরি, তোমাকে টপিকের ব্যাপারে আবার আসবো পরে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা সবাই। জি, ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ, আমরা সবাই ভালো আছি। জি, আমি ফোন করেছি যে আমার কিছু সমস্যা হ্যাঁ, হচ্ছে আমার মধ্যে, মানে হচ্ছে না, আমার অনেক ছোট থেকে আমার খুব রাগ। আমি মানে সবাই সাথে রাগারাগি করি, বাইরে গেলে ঘরে যদি আইসা দেখি অবস্থানো বা আমার খুব রাগ লাগে, পরে রাগারাগি করি। এখন এই রাগটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি। এই একটা হলো যে আমি ভয় পাই সবসময়, হাসতে ভয় পাই। হাসতে ভয় পাই। হাসতে না হাঁটতে? হাঁটতে হাঁটতে ভয় পাও? জি জি। বয়সটা কত? ভয় পাই এই কারণে যে আমি যদি হাসি কোনো কারণ, হয়তো বান্ধবীদের সাথে বা বন্ধুদের সাথে একটু কথাবার্তা বললে, আমি হাসলে আমার পর মুহূর্তে কোনো একটা দুঃখের ও কথা। আচ্ছা, হাঁটতে না হাসতে ভয় পাও, মানে তোমার মনে হয় বেশি আনন্দ করলে কষ্ট পাবো, পরে আবার কষ্টের কিছু হবে, তাই তো? পর মুহূর্তে আমার কষ্ট চলে আসে আমার জীবনে। জি, আসলে চলে আসে। জি, ওকে। আমি এই জন্য হাসতে পারি না, মানে হাসতে গেলে আরে তুমি তো তাহলে ভীষণ কষ্টে থাকার কথা। জি জি। মন খুলে না হাসতে পারলে তো আমাদের মানে শরীরটাও ভালো থাকবে না, তাই না? জি জি। তো তুমি কোন সময় থেকে এরকম হাসা বন্ধ করে দিয়েছো বলো তো, ভয় পেয়ে? আমার ঠিক সঠিক মনে নেই, তারপরে মনে করেন 10-15 বছর হবে। 10-15 বছর না 15 বছর? কোনটা ধরবো? 10 আর 15 তো অনেক তফাৎ। জি, 15 বছর হবে। 15 বছর। এখন বয়সটা কত? এখন আমার 45। কত? 27। 45। ওকে, তাহলে 15 বছর যদি বাদ দিই তাহলে হচ্ছে 30। তোমার 30 বছর মানে 30 বছর থেকে যে তোমার 45 হলো, মানে 30 বছর বয়স পর্যন্ত তুমি ঠিক ছিলে, হাসতে পারতে তখন হাসতে তোমার ভয় লাগতো না, হাসতে গেলে মনে হতো না যে কিছু খারাপ কিছু হবে, মানে 30 বছর বয়স পর্যন্ত তুমি ঠিক ছিলে। জি জি। তো হঠাৎ করে 30 বছর বয়সে কি কোনো ঘটনা ঘটেছিল, কোনো দুর্ঘটনা হয়েছিল যেখান থেকে এটা শুরু হলো? আমার জীবনে দুর্ঘটনা অনেক আছে, কোনটা বলবো সেটা আমি বুঝতে পারতেছি না। জি, দুর্ঘটনা আমার জীবনে অনেকই আছে। একটু যদি মূল যেগুলো মনে হচ্ছে যে একটু বেশি তোমাকে ডিস্টার্ব করছে এরকম কয়েকটা বলো। আসলে আমার এখন এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না। যেমন আমার হাজবেন্ডের সাথে, আমার বিয়ের পর থেকে আমার হাজবেন্ডের সাথে আমার কোনো মানে বনিবনা হতো না। মানে আমরা এটা কোনো কাজ করতে গেলে সে সব কাজে আমার বাধা দিত, মানে আমার সাথে মানে ঝগড়াঝাটি করতো, এখন গায়েও হাত তুলছে। আচ্ছা। আর আপনার মনে করেন আমি মনে করেন আমার বাড়িতে কোনো দুর্ঘটনা হবে বা কিছু হবে, সেটা আমার মনের ভিতরে আগে আমি বুঝতে পারি, আমার কিছু সিমটম বুঝতে পারি। সরি, কিছু একটা ঘটলে আগে বুঝতে পারো? জি জি। যে আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার জীবনে, মানে আমার খারাপ সময় আসতেছে, আমি আগেই বুঝতে পারি, আগে আমার মনে মানে বুঝতে পারি মনে দাগ কাটছে, তারপরে আপনার এই যে সিমটম বুঝতে পারেন।
একটা উদাহরণ দিতে পারবে যে মানে এর মধ্যে কোনো ঘটনা হয়েছে যেটা তুমি আগে বুঝতে পেরেছিলে? যেমন আমার আম্মা মারা গেছে, যখন আমার আম্মা 7 বছর আগে মারা গেছে, তো আমার আম্মা মারা যাওয়াতে আমার ঘরের ভিতরে একটা বড় আসলে আল্লাহ মুহাম্মদ, সেটা সেটা এমনি নিজে নিজে পড়ে গেল। তারপরে হ্যালো, বুঝি নাই কথাটা। তোমার মা নিজে নিজে চলে গেল মানে? না, আমার মা কথা বলছে, আমার মা যখন মারা যায় তারপর আমার মা আমার অসুস্থ হওয়ার আগে আমার ঘরে একটা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল। তো ওই জিনিসটা মানে আপনার নিচে খুলে পড়ে গেল। তারপরে রাত 2টার সময় এই যে কাক ডাকে, আমার আমার ছোট ছেলে কাক আয় বলে আমার জানালায় চলে আসছে, বড় একটা বাচ্চা আমার জানালায় চলে আসছে। কাক ডাকার পরে তারপরে তোমার মা যে মারা গেলেন এই ধরনের ঘটনাগুলোর পরে মারা গেছেন? জি জি। তারপর আমার আম্মা যে প্লেটে ভাত খেত সেই প্লেটটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। আচ্ছা, তখন মা বেঁচে ছিলেন? জি জি। আচ্ছা, তো ওই প্লেটটা তোমার হাত থেকে পড়ে ভেঙেছে? জি জি। তা 15 দিনের মধ্যে আমার মা মারা গেছে। অসুস্থ ছিলেন না উনি? না, স্ট্রোক করছে। ও স্ট্রোক করেছে। আচ্ছা, কোনো অসুবিধা আগে ছিল না, হঠাৎ করে স্ট্রোক করেছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। মার সাথে কি খুব বেশি তুমি মানে তোমার অ্যাটাচমেন্টটা বেশি ছিল মার সঙ্গে? কয় আমি ভাই? সবচেয়ে আমার মাকে বেশি ভালোবাসি। আচ্ছা, কয় ভাই বোন তোমরা? আমরা 7 বোন, 4 বোন 3 ভাই। 4 বোন। আমি তুমি কত নাম্বার? আমি সবার বড়। তুমি সবার বড়? জি জি। আর তোমার এখন বললে বয়সটা হচ্ছে 45। 45। তুমি সবার বড়, তার মানে বাকি ভাই বোনগুলা তো সবচেয়ে ছোট জনের বয়স কত? জি, সবাই ছোট। হ্যাঁ, সবচেয়ে ছোট জনের বয়স কত? জি, আমরা ঠিক তো আমরা 1 বছর পর পর 1 বছর পর পর। না না, আমি জিজ্ঞেস করেছি তোমার সবচেয়ে ছোট ভাই বা বোন যে আছে তার বয়সটা কত? জি ভাই 30 বছর। কত? 30। 30 বছর। তাহলে তোমরা খুব ঘন ঘন জন্ম নিয়েছো। জি জি। ওকে। এখন মা তো চলে গেছেন, আর তুমি বললে যে তোমার বিবাহিত জীবনটা খুব কষ্টের ছিল। তোমরা কি একসঙ্গে আছো নাকি একসঙ্গে নেই? না, আমরা একসাথে নেই। ডিভোর্স করে দিয়েছো? ডিভোর্স হয়েছে? না না, আমার হাজবেন্ড একটা গুরু মানতো, পীর মানতো, সে তার পীরের কাছে চলে গেছে 2 বছর আগে। আচ্ছা, তারপরে ডিভোর্স হয়েছে? না না। ওকে। তো হাজবেন্ড পীরের কাছে কি আর যোগাযোগ করেনি? না, 6 মাস আগে যোগাযোগ একবার করছিল, কিন্তু এখন আর যোগাযোগ করে না। তোমার ছেলে মেয়ে? জি, আমার 2 ছেলে 1 মেয়ে। কত বড় ওরা? একজনের ছোট জন হলো ক্লাস 10 এবার, আর ছেলে আপনার এই যে ভার্সিটিতে পড়ে, এবার ফার্স্ট ইয়ারে, আর মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করছে। ওরে বাবা, খুবই তো ভালো। এখন তোমাদের সংসারটা চলছে যে মানে অর্থনৈতিক ইয়েটা কিভাবে হচ্ছে? এই আমার মেয়ের উপরে। আমার তোমার মেয়ে মেয়ে খরচ দিচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে সেই মেয়ে? জি জি। তার আগে তোমার হাজবেন্ড যে পীরের কাছে চলে গেলেন তার আগে উনি খরচ দিচ্ছিলেন? না না না। তাহলে সংসারটা এতদিন চলেছে কেমন করে? মেয়ে তো এখন একটা চাকরিতে ঢুকেছে বলে পারছে, এর আগে কি করে চলেছে সংসারটা? আমার মেয়ে টিউশনি করতো আর আমার বোনেরা হেল্প করতো। আচ্ছা, তাহলে একটু টানাটানি করে চলতে হয়েছে। জি জি, মোটামুটি টানাটানি করে চলতে। সেই। এবং বিয়ের পর থেকে কখনো তুমি মানে দাম্পত্য সম্পর্কে কখনো মানে তোমার সেরকম সুন্দর সময় কাটেনি? না, কখনই সুন্দর সময় কাটেনি। সবসময় ঝগড়া করি। আমার বিয়ে হয়েছে 30 বছর, 30 বছর ঝগড়া করি তো। বিয়েটা হয়েছিল কিভাবে? বিয়েটা তো মানে আমার পছন্দের হয়েছে। তুমি পছন্দ করেছিলে? জি। তারপর বিয়ের পরে শুরু হয়ে গেল যুদ্ধ? জি জি। আচ্ছা, ওকে। সো আজকে আমাদের কাছে কি জানতে চাইছো বলো তো? এখন আমার ভয়টা কিভাবে দূর করব, আমার রাগটাকে কিভাবে আমি কন্ট্রোল করব, সেটাই জানতে চাই। ভয়টা রাগটা কোনটা বেশি তোমাকে অসুবিধা করছে, ভয় না রাগ? জি, ভয়। আমি হাসতে পারি না, এটাই আমার সমস্যা। হাসতে না পারলে তো তোমার বাচ্চারা তো তোমার কাছেই আছে, ওরা বলছে, ওরা কি খেয়াল করছে যে তুমি হাসতে পারছো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওরাও কষ্ট পাচ্ছে এটা থেকে?
হ্যাঁ সেটাই বলে যে তুমি হাসবা না কেন, আমি হাসলেই তো কম মধ্যে একটা বিপদ চলে আসে। আহারে, এটা তো খুবই কষ্টের ব্যাপার একদম। তোমার এমনি অন্য কিছু ইয়ে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খুব অসুবিধা হয়, আমার সমস্যা। জিনিসপত্র গোছানো না থাকলে খুব অসুবিধা হয়, এটা হয়? সমস্যা হয় আপনার এই যে আমি বারবার কাজ করতে গেলে বারবার হাত দিই, মনে এই ময়লা লেগে গেছে, বৃষ্টির দিন বাইরে বের হতে পারি না, যে রাস্তা নোংরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা মানে মানসিক দুশ্চিন্তা অনেক বেশি তোমার হচ্ছে এইসব ব্যাপারে। তো সেটা মনে হচ্ছে যে তুমি একটা খুঁতখুত করতে করতে থাকে মনটা সব সময়, তাই তো? হ্যাঁ, এটা শুরু হয়েছে কবে থেকে, একদম এটা শুরু কখন থেকে? এটা শুরু হয়েছে মনে করেন 5-6 বছর হয়েছে, 5-6 বছর যাবে। আচ্ছা, এই যে তোমার এত খুঁতখুঁতে একটা মনোভাব যে তৈরি হলো, এটার জন্য হাজবেন্ডের সাথে অসুবিধা হতো, দাম্পত্য জীবনে অসুবিধা হতো? হ্যাঁ বলে তুমি এত বড় কেন, খুঁতখুঁতে ভাব কেন তুমি? আমি রাগ হইতে বারবার একটা জিনিসকে বলতে করতে যেতাম, এই জন্যই করতে রাগ হতো। সে রেগে যেত আর কি। হ্যাঁ বুঝতে পারছি। সে না, উনি রাখতো, হাজবেন্ড ওয়াইফও রাখতো। ওই যে মানে কার রাগ হতো, তোমার রাগ হতো না হাজবেন্ডের? হাজবেন্ড রাগ করতো বারবার, আমি একটা রাগ জিনিস করতো না, কিন্তু আপনিও তো রাগ হতেন, বললেন না আপনার রাগ এসে যায়। হাজবেন্ড এটা নিয়ে রাগারাগি করতো আর না, এটা তো করতো, কিন্তু উনি শুরুতে বলেছিলেন আমার খুব রাগ। সেটা তো রাগ তো ওর যে অসুবিধাটা, মানে এই খুঁতখুঁতে যারা ভাব থাকে তাদের রাগ করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর করে বলেছো, একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। চৈতি, আচ্ছা একটু জানতে চাচ্ছি যে আপনার ভাই বোন বা আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্কটা এখন কেমন আছে? আমার বোনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু ভাইদের সাথে ভালো নেই। ভাইদের সাথে মানে বিয়ের পরের থেকে সমস্যা নাকি বিয়ের আগে থেকেই সমস্যা? না, কিছুদিন যাবত, মানে আমার ফ্ল্যাট আছে তো, বাড়ি আছে, সেখানে একটা ফ্ল্যাট পেয়েছি আমরা সবাই, যারা সম্পত্তি নিয়ে। আচ্ছা, এটা নিয়ে ভাইদের সাথে সম্পর্ক খারাপ, তাই তো? আর এমনি বোনদের সাথে ভালো, আর বাচ্চাদের সাথে এখন কেমন আছেন? হ্যাঁ বাচ্চাদের সাথে সম্পর্ক ভালো। ভালো, তো আদর করে মাকে। আচ্ছা, তাহলে আপনি কি বোঝেন যে আপনার মূলত বেশিরভাগ সময় রাগটা কি নিয়ে ওঠে বা কার উপর ওঠে? মানে কোনো কিছু মন মতো না হলে আমার রাগ উঠে। তখন আপনি কি করেন যখন রাগ হয়? তখন আপনি কি করেন? রাগের প্রকাশটা চিৎকার করেন একা একা নাকি কারো সাথে? না, যাকে কাছে বল তার সাথে। আচ্ছা আচ্ছা, মানে কারো গায়ে হাত তোলা পর্যন্ত যেতে হয়, এরকম হয়? না না না, ওরকম না, শুধু চিৎকার করেন, তাই তো? হাতের কাছে যা কিছু থাকে, মানে মাঝে মাঝে ছুঁড়ে মারেন। আচ্ছা, নিজের কোনো ক্ষতি করেন? না না। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনাদের পরিবারে আপনার মা বা আপনার বাবা বা আপনার পরিবারের কারো এ ধরনের অতিরিক্ত রাগ বা বারবার হাত ধোয়া বা মানসিকভাবে একটু অন্যরকম এমন কোনো কাউকে মনে পড়ে, আছে কেউ? আমার পরিবারে কেউ নেই, তবে আমার বড় ছেলেটা এখন এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার বড় ছেলের মধ্যে একটু আপনি এরকম দেখতে পাচ্ছেন, তাই তো? আপনি কখনো মানসিক কোনো ডাক্তারের কাছে গিয়েছিলেন? না যাইনি এখনো, তবে যাবো বলে ঠিক করেছি, এই জন্য আপনাদের সাথে পরামর্শ। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমার প্রশ্ন আছে? না, আমি ওই ভয় এবং রাগ এই দুইটা করে ফেলো ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার ভয়টা কি নিয়ে, রাগেরটা তো বোঝা গেল যে হাসলে পরে খারাপ কিছু হবে, অমঙ্গল হবে, আর অমঙ্গল হবে, হয় এবং ঘটেও, সেটা যা যা মনে আসে সেটাই ঘটে যায়। হ্যাঁ, কিন্তু তাতে আপনার মনটা তো খারাপ থাকছে, এটাকে ভালো করার জন্য কোনো ব্যবস্থা কি নেন কখনো? আর ধরেন এমন পরিস্থিতি আসে, বোনেরা সবাই একসাথে বসে হাসাহাসি সবাই করতেছে, তখন যদি একটু হেসে ফেলি, তখন আমার মনে আসে যে আমি এখন হাসতে যাবার আমার দুঃখ চলে আসে। এবং আসে? আসে, জি আসে। কয়টায় আসে? 10 বার হলে 10 বারই কি আসবে? জি 10 বারই আসবে। আমি হাসতে, এইটাকে আপনার বোনরাও স্বীকার করে যে আপনি হাসলেই একটা অমঙ্গল হবে? না, আমার বোনটা তো ওইভাবে আমার সাথে জড়িত না, এখন সব সময় তো আর থাকে না। না না, মানে আপনি যেটা বলছেন এটাই ঘটে, আপনার ছেলে মেয়েরা কিংবা অন্য কেউ, কাছের কেউ
সেটার সমর্থন দিবে? বিশ্বাস করে কিনা? জি, যে কোনো ঘটনা ঘটার আগে আমি আগে স্বপ্নে দেখবো, কোনো সিমটম হবে বা কোনো কিছু যেভাবে হোক আমি জানতে পারবো, আমি বুঝতে পারবো। যে কোনো ঘটনা বলতে কোন ধরনের ঘটনা? যেমন কিছুদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার ওই যে ভাইয়ের মেয়ে খুবই মানে ওই যে অসুস্থ পরিবেশ, যে মারা গেছে, এরকম একটা স্বপ্ন দেখলাম। তারপরে তো আমার ভাই ইতালি থাকে, খবর আসলো যে আমার ভাইয়ের মেয়েটা খুব অসুস্থ, হাসপাতালে। আপনি স্বপ্ন দেখেছিলেন সে মারা গেছে? জি জি। কিন্তু আসলে ঘটেছে কি? অসুস্থ। হাসপাতালে আছে, ভর্তি আছে। হ্যাঁ, তা মারা তো যায়নি। ঠিক আছে, আর তুমি এখন কাউন্সিলিং করো না, তুমি এখন আর প্রশ্ন আছে? না না না, ঠিক আমি আছে, ডান, আমরা ছেড়ে দিব ওকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে গুছিয়ে বলেছো, খুবই পরিষ্কার একদম, মানে তুমি খুব হেল্প করলে আমাদেরকে তোমার বিষয়টা বুঝতে, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তুমি লাইনটা ছেড়ে দিয়ে আমাদের আলোচনা শোনো, কেমন? আর আমাদের শুভ কামনা থাকলো তোমার সাথে। ওকে, তুমি আগে বলতে চাও? বলা যায় ওনার হচ্ছে যে বেসিক্যালি স্ট্রাগলের ভিতর দিয়ে এসছেন এবং কিছু কিছু পিকুলিয়ার বিহেভিয়ার প্যাটার্ন এমনভাবে তৈরি হয়েছে যেটা ওনার সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো একদিকে তাহলে ওনার অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটি বাড়াবার মতো কিছু কোপিং, কিছু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং এই যে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, সেটা করা যেতে পারে, যদিও ডাইরেক্টলি না, একটু ইনডাইরেক্টলি করতে হবে। মানে এমন না যে কার কাছ থেকে পরামর্শ কিভাবে, এটা আমার মনে হচ্ছে সাইকোলজিস্ট দেখানোই ভালো হবে। কাউন্সিলর হতে পারে, সাইকোথেরাপিস্ট হতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে পারে, ডিপেন্ডিং অন সিভিয়ারিটি। একটু প্রপার অ্যাসেসমেন্ট হওয়া দরকার যে কোনো প্যাটার্ন গতভাবে ওনার পার্সোনালিটি প্রবলেম হয়ে গেল কিনা, নাকি এই সিমটোমেটিক জিনিসগুলো যদি কন্ট্রোলে আনা যায়। আর ওইটা তো হচ্ছে যে উনি ওই স্বপ্নে দেখাটাকেও কাউন্ট করছেন যে অসুস্থ হওয়াটাকে, সেটা মিলে গেছে, তো ওই জন্য বিশ্বাসটা দৃঢ়তা পেয়েছে। আর কিন্তু আমি বলবো মিলেনি, ও তো বেঁচে আছে। না, বেঁচে আছে, কিন্তু ওই যে সুতরাং উনি মন বলছিল যে মানে মারা যাবে, কিন্তু আসলে অসুস্থ হয়েছে। তাতে ওনার নাকি মধ্যে কনফার্মেশন কয়েকটা ওনার কাছে ঘটনার একসাথে মিলিয়ে ওনার একটা কোর একটা বিলিফ তৈরি হয়েছে। হ্যাঁ, বাট এই জায়গাটা থেকেও তো বের হয়ে আসার প্রক্রিয়া আছে। হ্যাঁ, তো যেটা হয় যে একটা প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে। প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে গেলে পরে উনি যে অতিরিক্ত, কারণ ওনার নেতিবাচক চিন্তার যে প্যাটার্নটা সেটাই মোস্টলি অ্যাক্টিভেট থাকে। একটা প্রশ্ন করিনি আমরা, সরি তোমাকে থামিয়ে ফেললাম, মানে ঘুম টুম হয় কিনা ঠিক মতো, এটা জিজ্ঞেস করা হয়? এটা হ্যাঁ, কারণ হলো ঘুমের, কারণ উনি তো রিল্যাক্স না, উনি রিল্যাক্স না, অলওয়েজ ওনার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে যে এই বুঝে খারাপ কিছু হবে, বা উনি যদি স্বপ্ন দেখে বা কোনো একটা সিমটম মিলাতে পারে যে এইটা হলে এটা হবে, তো উনি তো সারাক্ষণ ওই জিনিসগুলোকেই খেয়াল করে, ফোকাস থাকে, যে কারণে ওনার মধ্যে কিন্তু ইন্টারনালি ওনার ব্রেন কিন্তু অলওয়েজ একটা নেতিবাচক ওয়েতে অ্যাক্টিভ থাকছে। তো ওনার লাইফে কিন্তু পজিটিভ অনেক কিছু আছে, হয়তোবা ওই জায়গাগুলো উনি কিন্তু ফোকাস না, ওই জিনিসগুলো হাইলাইট করছে না, বা ওই জিনিসগুলো যে অ্যাকনলেজ করা, সেখান থেকেও যে একটা ভালো অনুভূতি যে না শুধু খারাপ হয় তা না, ভালো কিছু হচ্ছে আমার লাইফে, এই জিনিসগুলো ভালো আছে। তবে একটা জিনিস ভালো যে উনি যেটা বললো যে এটাকে কিন্তু ভালো হিসেবেও আমরা গণ্য করতে পারি, যে ওনার যে একটা সিক্স সেন্স কাজ করে, যে উনি আগে থেকে বুঝতে পারে এটা সবসময় যে নেতিবাচক হবে নট নেসেসারিলি, অনেক সময় এটা ইতিবাচক ভাবেও হ্যাঁ এটা কিন্তু ওনাকে হেল্প করতে পারে। তো এটা কিন্তু ওনার একটা রিসোর্সও হতে পারে, তো ওটাকে যদি রিসোর্স হিসেবে উনি এত কিছু করে আমাদের এতটুকু আলোচনা বুঝতে পারবে না। আমি আরেকটা পয়েন্ট, আমার মনে হয় একটা সেকেন্ড, যে জায়গাটা তুমি বলছিলে, আমি আসছি তোমার কাছে, যে যেটা তুমি বলছিলে যে তোমার মানে দুশ্চিন্তাটা কাজ করছে এবং অনেক কিছু ভালো আছে, সেটা তো অবশ্যই আছে, কিন্তু একটা খুব কষ্টের ব্যাপার আছে যে ওর হাজবেন্ডের সাথে ওর কখনো বনে বনা হয়নি, এটা কিন্তু ভীষণ কষ্টের, মেয়ের জন্য খুব কষ্ট। আমি এই পয়েন্টটাই তুলতে যাচ্ছিলাম, এটা এক্সপ্লোর করা দরকার। হাজবেন্ডের সাথে কি বনিবনা হয়নি এবং 6 মাস ধরে থাকো না কাছে, না 2 বছর, না আরো অনেক বেশি, 6 মাস আগে যোগাযোগ হয়েছিল, 2 বছর হলো হাজবেন্ড চলে গেছে, একেবারেই যোগাযোগ হয়নি, যে 6 মাসের 6 মাস আগে একবার যোগাযোগ করেছে এটা বলেছে, বাট উনি 4-5 বছর হয়েছে উনি চলে গেছে, 5 বছর আগে চলে গেছে। হ্যাঁ, সেইটাও একটু বুঝতে চাই, তাহলে আগে রিলেশন কি ছিল, কি করে না ও বলেছে বিয়ের পর থেকে অসুবিধা হচ্ছে,
হ্যাঁ, সেটার প্যাটার্নটা বোঝা দরকার। না সেটা তো আর যে, আমরা এখানে না, বসে না, তো আমি বললোই বুঝতে যে চাই- আপা বিয়ের পর থেকে ওনার অশান্তি, হাজবেন্ডকে নিয়ে অশান্তি। না, অশান্তির কষ্টটা দুদিক থেকেই চিন্তা করতে হবে নিরপেক্ষভাবে। এমনও হতে পারে যে ওনার যদি চিকিৎসাগুলো হতো মেন্টাল ট্রিটমেন্ট আগে, হাজবেন্ডকে হয়তো যেতে হতো না, দ্যার ইজ এ পসিবিলিটি। অথবা হাজবেন্ডেরও চিকিৎসা দরকার ছিল। ওনারও হয়তো বা মানসিকভাবে হ্যাঁ, কোথাও এই যে ম্যালঅ্যাডজাস্টমেন্ট হচ্ছিল, maladjustment সেটা অ্যাডজাস্টমেন্ট না বাড়াবার চেষ্টা করে রাগারাগের ভিতর দিয়ে কন্টিনিউ করে যাচ্ছিল। না বেচারা কিন্তু আমরা আবার তাই সেই করি টানা সাধারণত। একটা নেতিবাচক সিচুয়েশনের মধ্যে আছে। দেখেন বোনরা হেল্প করে ওরা সংসারটাকে সাপোর্ট করেছে, তারপর আমি তো বলবো উনি যে দুইটা বাচ্চাকে মানুষ করেছে, বাচ্চাগুলো যে পড়াশোনা করে এই পর্যন্ত এসে এখন যে সংসারে হাল ধরতে পেরেছে, এটা ওনার একটা বড় সফলতার জায়গা। যে উনি তারপরেও যদি মানে যে মেয়েটা ইঞ্জিনিয়ার হয়েছে, সংসার চালাতে হচ্ছে, ওর তো জীবনটা জন্য আসলে আবার আরেকটা প্রেশার। ওই মেয়েটারও তো একটা জীবন ভবিষ্যৎ আছে, তাই না? তো সেটাও মানে যদিও সার্ভাইভ তো করতে হয় আমাদের, অনেক সময় সিচুয়েশন গুলো এমন একটা জায়গায় চলে যায় যে উই হ্যাভ নো আদার অপশন। সেটা তো বটে, সেটা নিরুপায় হয়ে তখন করি আর কি আমরা। তো আমরা মোটামুটি যেটা মানে আমাদের সবার তবে তরফ ওনার থেকে জন্য যেটা উনি গেল খুব যে ভালো কথা বলেছে আপা। উনি কিন্তু এখন চিন্তা করছে যে উনি একজন মানসিক স্বাস্থ্য সেবা নেয়ার কথা ভাবছে। তো আমরা যেটা সবাই মিলে এগ্রি করলাম যে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে, যারা ভালো ট্রেনিং প্রাপ্ত, অনেকদিন কাজ করছে, তাদের কাছে গেলে পরে ওনার সিভিয়ারিটি অনুযায়ী হয়তোবা সাইকোথেরাপি কাউন্সেলিংটাও হেল্প করতে পারে। যদি মনে করে তাহলে হয়তোবা একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে পারে, কারণ ওনার ওগুলো সবকিছু জাস্ট অ্যাসেস করে যেটা লাগবে সেভাবে হেল্প করতে পারবে। আমরা একটা ফোন নিয়ে আসি, কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি প্রচন্ড ভয় পাই আপনার। তাই আজকে সব ভয়ের কেস আসছে? ওকে, ঠিক আছে। প্রচন্ড ভয় লাগে? কি ভয় লাগে? সবকিছু। আমি আপনার কারোর সাথে কথা বলতে ভয় পাই আজকে 2 থেকে 3 বছর এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা। আর সমস্যাটা অনেক প্রখর হচ্ছে গত 1 থেকে 1.5 বছর। বেশি হচ্ছে মানে বেড়েছে সমস্যাটা 1 থেকে 1.5 বছর? আজকে 1 থেকে 1.5 বছর সবচেয়ে বেশি হচ্ছে। বেসিসটা হচ্ছে কি, আমি এমন কখনো ভয় পেতাম না। আমি লাইফের অনেক আপস এন্ড ডাউন আমি ফেস করেছি আপনার, বাট ইদানিং কি যেন হচ্ছে আমার, অত আমার এটা ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস যাচ্ছে। আচ্ছা। তার ওদিকে প্রবলেম হচ্ছে আপনার। আমি থাকি আমার মাকে নিয়ে। আচ্ছা। তো পারিবারিক বিভিন্ন বিষয় আছে। আমার ছোট ভাইয়ের ওয়াইফ থাকে আলাদা, ওরা ওদের লাইফ নিয়ে থাকে। বাট আমি যে আপনার সাথে কথা বলছি না, টু বি অনেস্ট আমি এখনো ভয় পাচ্ছি। মানে আমি নাচতাম এক সময়, উপস্থাপন করতাম শত শত মানুষের সামনে, কিন্তু এখন আমার হাত পা খুব, আমি অনেক নার্ভাস ফিল করি এবং ভয় পাই। আচ্ছা। আর এই ভয় থেকে অনেক সময় কি আমার মায়ের সাথে আমি অনেক মিথ্যা কথা বলতে হয়, কারণ মা ঠিক থাকে। আচ্ছা, মানে মা কি বুঝতে পারেন যে ভয় পাচ্ছে সন্তান? হ্যাঁ, আম্মু ওটা বুঝে আমি ভয় পাচ্ছি। মামু বুঝতে পারে? হ্যাঁ, আম্মুটা বুঝতে পারে যে আমি ভয় পাই। আচ্ছা। ভাই বোন কজন? দুজনই? আমরা 2 ভাই, আমি বড় আর ছোট ভাই আমার শ্বশুরবাড়িতে থাকে। বয়সটা কত এখন? আমার 36। 36, ওকে। আর ইউ ম্যারিড? আমি সেপারেটেড। সেপারেটেড। অনেক বছর। আচ্ছা, অনেক বছর ধরে সেপারেটেড? প্রায় 7-8 বছর আপনার। আচ্ছা, ওকে। মানে তাহলে বিয়েটা হয়েছিল, বিয়েটা ছিল কতদিন? 1.5 বছর। আচ্ছা, ওটা কি অ্যারেঞ্জড ম্যারেজ অর অ্যারেঞ্জ ছিল, বাট আমাদের সংসার ভালো ছিল। সংসার খুবই সুন্দর ছিল। আচ্ছা। আমার শ্বশুর কিছু আমার থেকে ফাইন্যান্সিয়াল হেল্প পেয়েছিল, ওগুলো আমি দিলাম। তারপর আবার আরো কিছু কাজ ছিল। তো একদিন আমি আমার ব্যবসা কেন্দ্রে ছিলাম, শোরুমে। আমার শ্বশুর আমার বাসায় ছিলাম। তারপর আমার ওয়াইফ চলে যায় আপনার। কিছু না বলে চলে গেছে? হ্যাঁ, কিছু না বলেই ওর বাবার সাথে চলে গেছে। আসলে আমার থেকে 5 লক্ষ টাকা আরো চেয়েছিলাম। তো ওটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল। 5 লক্ষ টাকা চেয়েছিল আমার কাছ থেকে চেয়েছিল। আরো চেয়েছিল? শ্বশুর চেয়েছিল? জি। আচ্ছা, উনি কি করছিলেন? টাকা নিয়ে কি করছিলেন? ওনার একটা ব্যবসা ছিল, উনি ডেকোরেটরের ব্যবসা। আচ্ছা, তো ওনার টাকা পয়সার দরকার হলে উনি চাইতেন টাকা তখন? জি জি জি।
আমি মাঝে মাঝে কিনে দিতেন, আমার কিছু ফান্ড ছিল বা পৈতৃক ধরা। আমার মাও খুব হেল্পফুল ছিল, আমার মাই আসলে অনেক বেশি হেল্প করতেন আমার শ্বশুরকে। আচ্ছা আচ্ছা। তো তারপর আপনার 7 বছর ধরে যোগাযোগ নেই আমার ওয়াইফের সাথে। তো এটা কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আমার এই লাস্ট ফিউ ইয়ার্স, গত 2-2.5 বছর আমি ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস আছি। তো চারপাশের পারিপার্শ্বিক সমস্যা, আমি মেন্টাল ডিস্টার্ব। একটা রিসেন্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মানুষ লক্ষ টাকা ঋণ করলে যতটা ভয় পায়, আমার 1 মাসে বাসা ভাড়া জমে গেছে, এটা আমি প্রচন্ড ভয় পাচ্ছি, আমার হাত পা কাঁপে। ও, নার্ভাস হয়ে মাত্র 5,300 টাকা। মানে এটা এরকম ভয় আগে ছিল না, এত নার্ভাস আগে লাগতো না? না না, আমি কখনো আমার লাইফে, আমি তো অনেস্টলি বলছি, আমি খুলনায় ট্যুরে গেলাম, আপনার আমাদেরকে ডিবি ধরলো, আমি ফেস টু ফেস কথা বলেছি না। বাহ, কিন্তু কোথায় গেল সেই সাহসটা? আমার হয়েছে কি, আপনার 2022 সাল পর্যন্ত আমি শিক্ষকতা করতাম। আচ্ছা আচ্ছা। তো যে ইনস্টিটিউটে পড়তাম, সেই স্যার মারা যাওয়ার পর থেকে আমি অর্থনৈতিকভাবে অনেক ধস পড়া। অন্য কোনো কোচিং এ যাওয়া পড়া নাই বা ইভেন্ট করতাম, সেগুলো বন্ধ হয়ে যায়। মানে একটা এমন সময় ছিল, আমার মা বলতো আর কি, আমি বাবার মতো, আমি ঘর থেকে খালি পকেটে বের হলে আল্লাহর রহমতে টাকা নিয়ে বাসায় আসতাম। আচ্ছা। কিন্তু গত 1-2 বছরে আমার এগুলো অনেক বেশি, মানে ভাষায় বলতে পারবো না এমন অবস্থা। মানে ইনকামটা কমে গেছে অনেক বেশি? ইনকাম নেই বললেই চলে। আমার ইনকাম রেশিও খুবই জিরো। মানে যেখানে কি কারণে, মানে এখন তো আমরা একটা মানে আমাদের তো দেশের একটা বড় পরিবর্তন হয়েছে, এটার জন্য অনেকে বলছে যে অসুবিধা পড়েছে, কিন্তু 2 বছর আগে তো একই ভাবে চলছিল। আমার প্রবলেমটা হয়েছে কি, আমি যখন কোচিং এ পড়াতাম, তখন অন্য কোচিং থেকে যখন অফার করতাম, আমি একটা কোচিং স্টেবল ছিলাম আপনার। আচ্ছা। আমি দেখা যাচ্ছে আপনার একটা স্টুডেন্ট পড়াতে 3-4 হাজার টাকা নিতাম। তো যখন আমার ব্যাক ফেজ আছে, তখন আর অন্য কোচিং এ আমাকে আসলে নেয় নেই। হয়তো ওইটা আমার ইগো ছিল বা ব্যাক ডিসিশন ছিল, আমি অন্য কোচিং এ যাইনি। তো পরবর্তীতে আমার একটা অবস্থা আসে যে আমি আপনার হয়তো দেখা যাচ্ছে এখন 200 টাকা নিয়েই পড়াচ্ছি। আচ্ছা। যেখানে 3,000 টাকা নিতাম, সেখানে আমি 200 টাকাই নিচ্ছি পার হেড। আচ্ছা। ওইভাবে সেই ইনকাম নেই। ইনকামটা তাহলে কমতে কমতে একেবারে কমে গেছে। জি জি। এবং অনেক রিলেটিভের কাছে আপনার আমার সারেন্ডার করতে হয়েছে, টু বি অনেস্ট। যেটা আপনার ঋণ করতে হয়েছে, ধার নিতে হয়েছে? ধার না, ধার আমি আমার অভ্যাস, আমি যত চেষ্টা করি, আমি আমার মা আপনার ধার করলে আমরা শোধ করে দিই। আচ্ছা। ধার ছিল শোধ করে দিই, ধার করে শোধ করে দিই, এটা রাখি না আপনার। আচ্ছা, সেটা তো একটা ভালো জিনিস। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আমাদের মানে অনেক টাকা আপনার আমার আপন চাচাদের কাছে আছে। আচ্ছা। অনেক বাজে ব্যবহার করে, আমার নিজের বাড়ি ওনাদের কাছে, আমি যেতে পারি না, ভাড়া বাসায় থাকতে আপনার। মানে আত্মীয়রা মানে ইয়ে করেন? আপন চাচা আমার নানির বাড়ি অনেক চাচা। মানে ঠকিয়েছেন ওনারা? হ্যাঁ, আমার মা অনেকই টাকা দিয়েছেন আমাদের। এবং সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই জিনিসটা যে আমি যতজনকে হেল্প করেছি এখন পর্যন্ত, আমার কাজিনের মেডিকেলের এডমিশনে কেউই আমার পাশ নেই। আমি একদম একা, বাইরে কাজ থেকে বাইরে, আর আজ সারাদিন আমি ঘরে টিভি দেখি। আমি কবিতা লেখা বন্ধ হয়ে গেছে, আমার নাচা বন্ধ হয়ে গেছে আপনার। মানে একটা সাংস্কৃতিক চর্চা ছিল বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, আমার ছিল আপনার, সবসময় ছিল, কিন্তু সব বন্ধ। কিন্তু একজন পার্টনার, মানে এখন তো অর্থনৈতিক একটু সংকটই তৈরি হয়েছে, কিন্তু পার্টনারের অভাবটা কখনো ফিল হয়নি? আগে তো ইনকাম ছিল। আমি ওই ক্যাটাগরির পার্সন কখনো ছিলামই না, যে থাকে না পুরুষ একজন চলে গেলে ব্যাড ফেস বা ভেঙে পড়া। আমি না নারীদের প্রতি ওইভাবে কখনো আপনার, আমার এসব বিরক্তি লাগে যে কোনো মেয়ে কাঁদবো বা পার্টনার থাকতেই হবে না, ওই মেন্টালিটি। মানে মেয়েদের প্রতি কি আকর্ষণটা কম কাজ করে? না না, মেয়েদের প্রতি আমার রিলেশন ছিল, অনেক রিলেশনে ছিল। ইভেন 2021 পর্যন্ত আমার রিলেশনে ছিলাম। আচ্ছা। তো সেই যাওয়ার পর থেকে আপনার আর অন্য কোথাও মুভমেন্ট করার মতো, মানে আমার মনের মতো ম্যাচ এভাবে কাউকে পাচ্ছি না। আচ্ছা, ওকে। যেরকম পাচ্ছি না, সেই অনুযায়ী কারোর সাথে যোগাযোগ করা বা কথা বলা। আজকে আমরা বাকি যাদের সাথে কথা বলছিলাম এর আগে, একটু খুঁতখুঁতে মনোভাবের কথা বলছিল, সেরকম কি কিছু কাজ করে? একটু খুঁতখুঁত লাগে ভেতরে? হ্যাঁ, আমি রিলেশনশিপে খুব খুঁতখুঁতে। আসলে রিলেশনশিপে খুব খুঁতখুঁতে, মানে মনের মতো না হলে রিলেশনশিপের কথা ভাব, যে কোনো কাজেই আপনার ম্যাম, আমি মনের মতো না হলে আমি কাজই করতে পারি না। চুজি আর কি অনেক বেশি।
মানে যদি আম্মু ধরুন আমাকে একটা নাচতান্ত বললো, এখন যদি আমার একটা মুড না হয় আমার নাচতান্ত, আমি নাচতান্ত বের হবো না। তখন আম্মুকে কি না করে দেওয়া হচ্ছে যে আমি পারবো না? হ্যাঁ, আমি আম্মুকে বললাম আমি এই মুহূর্তে পসিবল না, আচ্ছা অত আমি 10 মিনিট পরে যাই। আচ্ছা আমি আম্মু হ্যাঁ একটা কথা বলতে হয় এখানে, আমার পৃথিবীটা পুরোটাই আমার মা, ওকে। এর উপর আমার কিছুই চিন্তা করি না। পুরোটা জুড়ে আছেন মা। মার বয়স কত এখন? 60-এর কাছাকাছি। আচ্ছা, তো মা তো সবসময় তো আর মানুষ তো বেঁচে থাকে না, সেটার কথা মনে হলে কি ভয় লাগে যে মা যদি কখনো না থাকেন? না, আসলে আমার বাবা মারা যায় 2009 সালে, তো আম্মুর আমি খুব বন্ধু করছি। বুঝেছি, হ্যাঁ, না খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বোঝাই যাচ্ছে। জি, কিন্তু ওইটা ভয় করে যে কিছু হলে, হ্যাঁ মানে হোয়াট ইফ মানে মার কিছু হয় আর কি, সেটা ভয়টা হলে আমার কি মানে অন্য কিছু না, যে খাবার দাবার কি হবে বা কি, ওগুলো আমি বুঝেছি, মানুষটার জন্য চিন্তা হয় আর কি। একটু লাইনে থাকতে হবে। আজকে প্রশ্নটা কি আমাদের কাছে? আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? কি আমি ভয় পাই প্রচন্ড, আমি এটা থেকে বের হতে ভয়টা কি করে কমাবো? আচ্ছা, জি জি, আমি ভয়টা কি কখনো কোনো মানসিক স্বাস্থ্য সেবার জন্য যাওয়া হয়েছিল কোথাও? জি, আমি একজন সাইকোলজি কাউন্সিলের কাছে গিয়েছিলাম 2020 সালে, কিন্তু সেটা একটা ভিন্ন বিষয় নিয়ে। আচ্ছা, তখন বিষয়টা আলাদা ছিল? হ্যাঁ, বিষয়টা আলাদা, রিলেশনশিপ বিষয় নিয়ে। তো তখন হেল্প করেছিল সাহায্যটা? আমি দুই তিনটা কাউন্সিল করেছিলাম, তবে মানে আমি যেটা যাচ্ছিলাম, তারপর কোভিড চলে আসার পর আর আসলে কোনো কিছু করা হয় না। আচ্ছা, কন্টিনিউ করা এটা হয়নি। গিয়েছিলাম আমার রাগের জন্য, আমার প্রচন্ড রাগ উঠতাম, প্রচন্ড বেশি। আচ্ছা, তো তো ওটা কমে যেহেতু গেছে। সেটা কি কমেছে? রাগটা কমে গেছে? ওটা একদম নেই আপনার, মানে আমার বন্ধুরা আমাকে হাল বলতো, আমি ওই পর্যায়ে পৌঁছলাম। কি বলতো? হাল হাল্ক? আমি এত বেশি। আচ্ছা, ভাগ্যিস ওটা আর নেই এখন। একদমই নেই। হ্যাঁ, তাহলে এখন যে সমস্যাটা হচ্ছে সেটার জন্য কারো সাহায্য লাগতে পারে, কিন্তু আমাদের অতিথিরা একটু প্রশ্ন করতে পারে। একটু প্রশ্ন থাকলে করো। আচ্ছা, আমি শুধু ভয়টার ব্যাখ্যা জানতে চাচ্ছি, অথবা এক্সাম্পল। কি নিয়ে ভয়? সবকিছু নিয়ে স্যার, আমি কারো কিছু বললো, একটু এক্সাম্পল দেন। মানে আমার মনে হচ্ছে সে আমাকে এখনো অপমান করবে কিছু একটা নিয়ে, এটাই সবচেয়ে বেশি বড়। সে মনে হচ্ছে অপমান করেনি এখনো? না করে, আপনার না করলে তো করেছে, সেটা এক জিনিস, আর মনে হচ্ছে অপমান করে, এটা তো আরেক জিনিস। অপমান হচ্ছে, গত 1-1.5 বছর বারবার অপমান হচ্ছে। আমি না অপমান হলে হচ্ছে, সেটা কিন্তু ভয় কেন? এইটার যার জন্যই ভয়, মানে এটাই কি জানতে ভিতরে প্রবেশ করে ফেলেছে যে না, সেটি তো আমাকে দিয়ে কিছু হবে না। এই তো, অর্থাৎ নেগেটিভ চিন্তাটা এসে যাচ্ছে। তো তা আপনার আসলে এটা ভয়টা দূর করার কোনো ব্যবস্থা চেষ্টা করেছিলেন? না স্যার, আমি কখনো করি না। আচ্ছা, ভয়টা হচ্ছে, আর রাগটা তো চলে গেল, কি করে চলে গেল? স্যার, রাগটা চলে গেছে এই যখন ব্যাড ফেস আসে, জানি না স্যার কিভাবে, বাট হ্যাঁ নিয়ন্ত্রণ, দীর্ঘশ্বাস নিয়ে আমার একটা প্র্যাকটিস করতে করতে এটা নিয়ন্ত্রণে চলে আসতাম। আচ্ছা আচ্ছা, ভয়টাও চলে যাবে এমন কোনো টেকনিক কি কখনো কোথাও খুঁজে পেয়েছিলেন কিংবা খুঁজেছেন? না, আমি স্যার গত 2 বছর আমার হাতে কোনো অ্যান্ড্রয়েডই নেই যে আমি কোথাও দেখবো, খুঁজবো, কিছু করবো। না, আপনাকে এন্টারটেইনমেন্টের কোনো সাধন নেই। এন্টারটেইনমেন্ট নেই কেন? নো, আমার লাইফে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর তো স্যার সব বন্ধুরে কোথায় যেন উদা হয়ে গেছে। এটাও কি একটা সমস্যা না? এটা অনেক বেশি সমস্যা। অর্থাৎ আপনার মুডটা কি খুব নিচু থাকে, অর্থাৎ হতাশ মতো, ডিপ্রেসড, এখন সুইং করে? জি, খুব সুইং করে। হ্যাঁ, তাহলে এগুলোর জন্য তো চিকিৎসা নেওয়া যেতে পারে। আপনি কখনো ভেবেছেন চিকিৎসার কথা? উনি ভেবেছে কিনা সেটুকু জেনে নেই। একটু প্রশ্নটা করে ফেলুন। আচ্ছা, তুমি করবে। সরি ভাইয়া, আপনার ঘুমের প্যাটার্নটা কেমন? আমি ছোটবেলা থেকে আমি 4-5 ঘন্টার বেশি ঘুমোই না। এটা আমি ছোটবেলার অভ্যাস। মানে অল্প সময় ঘুমান, সেই ঘুমটা কি গভীর হয় নাকি ভাঙা ভাঙা থাকে? না, ভালো ঘুম হয়। আপনি বলছিলেন 2-3 বছর থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়েছে। এমন কোনো ঘটনা বা এমন কোনো পরিস্থিতির আপনার মনে পড়ে কিনা যেটা থেকে এই বিষয়টা আপনি খেয়াল করেছেন যে শুরু হয়েছে? 2-3 বছর আগে আপনার, হ্যাঁ 2023 সালে আমি বাসা ভাড়া 2 মাসের বাসা ভাড়া জমে যায় আপনার আমার, তখন মাত্র আমি কাজ হারাই।
আচ্ছা। তো আমার পিছনে সত্যি কথা বলতে কি আমার ছোট ভাইয়ের বউ আমার রিলেটিভদের নিয়ে একসাথে করে তারা ডিসিশন নিল আম্মুকে আমার আলাদা নিয়ে তারা রাখবে আপনার, আর আমাকে তারা পরিবার থেকে বের করে দিল। আমাকে আমার পরিবার থেকে বের করে দেওয়া হয়েছিল। আচ্ছা। আমার থাকারও জায়গা ছিল না, মাজারে ছিলাম কয়েকদিন, তারপর অনেক কষ্টে একটা ম্যাচ উঠলাম। তারপর আবার ওরা আমার মাকেও রাখেনি আপনার, নিয়ে গেছে আপনার কাছ থেকে মাকে? হ্যাঁ আমার কাছে নিয়ে গিয়েছে আপনার, যোগাযোগই বন্ধ রেখেছে আপনার। কতদিন আপনি এরকম বাইরে বাইরে মাজারে ছিলেন? আমি মাজারে ছিলাম 3 থেকে 4 দিন, তারপর একটা ম্যাচ উঠলাম, তারপর একটা নতুন চাকরিতে জয়েন করলাম আপনার। তো ওই চাকরি ছিল একটা ক্লাবের কমিউনিটি সেন্টার। আমি কিন্তু বিএসসি গ্রাজুয়েট বাই দ্য ওয়ে আপনার। হ্যাঁ হ্যাঁ। তো আমি ওই ক্লাবে ঘুমাতাম বেশিরভাগ সময় রাতে আপনার। আচ্ছা। সারাদিনে খাওয়া করতো না, রাতে একটু খাওয়া করতো। তারপর আমার মাকে আবার যখন বের করে দেয়, ওই খাবারের টাকা বেতন তখন পাঠিয়ে 3 মাস পরে আমি আমার মাকে নিয়ে আবার একটি বাসায়। কতদিন হলো আপনি বন্ধুদের সাথে দেখা করেন না? একটু টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে রাখতে হবে, আওয়াজটা ইকো হচ্ছে। টেলিভিশন সাউন্ডটা জিরো করে। আপনি বন্ধুদের সাথে কতদিন হলো যোগাযোগ নাই, তাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, ঘুরতে যাওয়া হয় না, গল্প করা হয় না? যখন আমাকে পরিবার থেকে বের করে দিল, তখন আমি বন্ধুদের কাছে গিয়েছিলাম। তো তারা তখন আমার সামনেই আপনার মেঘালয় যাওয়ার প্ল্যান করছে। আচ্ছা। 2023 সাল থেকে তত বেশি ওদের সাথে আমার যোগাযোগ হয় না। ও, তখন কোনো বন্ধু সাহায্য পাননি? না, আমার কখনো মানে আজ পর্যন্ত কেউ সাপোর্ট করে না। আচ্ছা। এখন কি আপনি কোনো কাজ করেন? জি, আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করেন মানে প্রাইভেট নাকি কোনো ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠানে? দুটি প্রতিষ্ঠানে পড়াচ্ছেন। তাহলে আপনার একটা কাজ আছে আপাতত। ওকে ওকে, ঠিক আছে। জি, আমরা আলোচনা করব। অনেক 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 ধন্যবাদ, কি সুন্দর করে গুছিয়ে বলেছো সবকিছু। আমরা আলোচনা করি, তুমি আলোচনাটা শোনো কেমন। আমাদের সবার মতো তোমার জন্য অনেক শুভকামনা আমাদের সবার তরফ থেকে। ওকে, বলো আগে। মানে ওনার বর্ণনা থেকে যতটুকু মনে হচ্ছে যে ওনার জীবনে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেখান থেকে উনি আসলে অনেক মানসিক আঘাত এবং বিপরীতমুখী পরিস্থিতির সাথে ওনাকে চলতে হয়েছে। একদিকে পরিবারের বাবা নাই, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, একটা বিয়ে করেছিল, সে ওয়াইফের সাথে তার বনিবনা হলো না, ইভেন শ্বশুর বেশ কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছে। তো এই যে পরপর ওনার যে ধাক্কাগুলো সেগুলো আসলে ওগুলো ওভারকাম করার মতো যে সাপোর্টটা, যে পরিস্থিতিটা ওনার জীবনে আসলে গ্যাপ। হ্যাঁ, তো সেই জায়গাটা ওনাকে ডেফিনেটলি ওনার আত্মবিশ্বাসে বড় একটা আঘাত এনেছে। আর যেটা হয় যে কোনো একটা সাপোর্ট আমাদের লাগে, হ্যাঁ, এটা বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, কলিগ হোক। হ্যাঁ, কারণ আমরা যখন অনেক বড় বিপদে পড়ি, যখন আমরা মনে করি যে আমি ডুবে যাচ্ছি, তখন কিন্তু একটা খড়কুটা ধরে হলেও আমরা বাঁচার জন্য চেষ্টা করি। তো ওনার জীবনে কিন্তু ওই সাপোর্টটা উনি কিন্তু পায়নি এবং মাজারে উনি থেকেছে। তো এরকম পরিস্থিতিতেও সে কারো সুযোগ সাপোর্টটা পায়নি এবং সেটাই আর কি। যখন সাংস্কৃতিক কার্যক্রম করতো, নাচতো, এবং ওনার মনে হয় একটা সময় ছিল খুবই রিক্রেশনাল একটা লাইফ ছিল, খুবই আনন্দে কাটানো, সবাইকে নিয়ে হইচই করা, নিজেকে ওভাবে করে প্রেজেন্ট করা। তো ওই মানুষটা যখন এরকম পরিস্থিতির মধ্যে, অনেকগুলো পরিস্থিতির মধ্যে পড়লো, তখন যেটা হলো যে ওনার মধ্যে ওই যে আত্মবিশ্বাসের জায়গাটাতে একটা বড় ঘাটতি আসলো। আর ছেলেদের ক্ষেত্রে আর্থিক যে নিরাপত্তাটা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো সেই জায়গাটা যেখানে উনি একটা কোচিংয়ে পড়াতো, ওনার ভালো স্টুডেন্ট ছিল, ভালো ইনকাম করতো, ওনার মানে এই জায়গাটাতেও উনি কিন্তু বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে। তবে এখন হলো ওনার আত্মবিশ্বাসটাকে কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, ওনার লাইফস্টাইলের মধ্যে কিভাবে একটু সাপোর্ট সিস্টেম বা একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা যায়। আর যেহেতু মার সাথে একটা ভালো বন্ডিং আছে, মাকে ঘিরেও কিছু ভালো সময় বা ভালো স্মৃতি বা ভালো সময় কাটানো সেই জায়গাটাতে। আর লাইফে শূন্য থেকেও কিন্তু আবার শুরু করা যায়। হ্যাঁ, হয়তোবা তার অনেকটা বয়স হয়নি। হ্যাঁ, তো উনি যেটা বললেন যে উনি মানে মেয়েদের প্রতিও আকর্ষণ বোধ করছেন না, এটা সব কিছুই আসলে আপা ওনার যদি আত্মবিশ্বাস এবং আর্থিক
সম্ভাবনার জায়গাটাতে উনি একটু ফোকাস করেন, আমার বিশ্বাস যে এটা উনি ধীরে ধীরে আবার রিগেইন করতে পারবে। তবে এই মুহূর্তে কিন্তু ওনার একজন ভালো প্রফেশনাল সাইকোলজিস্টের হেল্প দরকার। সেটার জন্য তো আর্থিক সচ্ছলতা দরকার হয়। তো যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটো সেন্টার আছে, জি, কলা ভবনে, যেখানে একটু কম খরচে করা যায়, 4 তলা এবং 5 তলা। এছাড়াও স্কোয়ারের একটা প্রোগ্রাম আছে যেটা বিনামূল্যে, আচ্ছা, মানে ফোন করলে সেবা দেওয়া হয়। আমার মনে হয় যে যেহেতু আর্থিক সচ্ছলতাটা নেই, তুমি কিছু বলতে চাচ্ছ? একটু আত্মবিশ্বাস কেন্দ্রিক ব্যাখ্যা দিলে একটু আমরা তোমার কাছে আসছি, মানে তাহলে কোথাও যেতে পারে আর কি, মানে তুমি খুব স্ট্রংলি ফিল করছো যে ওনার একটু হেল্পটা আবার নিতে হবে। তাহলে হয় কি উনি শিক্ষিত একজন মানুষ, ওনার আগে কাজ করার অভিজ্ঞতা আছে, শিক্ষিত না, একটা সংস্কৃতি জগতের মানুষ, তাই না? দুটোই আছে ওর মধ্যে। হ্যাঁ, তো ওই জায়গাগুলো যদি আবার একটু নার্চার করে, তার মধ্যে সেই জায়গাটা ফিরিয়ে আনার মতো একটা মোটিভেশন দেয়া যায়, আই বিলিভ উনি আবার ছোট ছোট করে সফলতা পথে হাঁটতে পারে। আচ্ছা, আমি বেশি সময় না, চট করে বললে এটা বলি যে ওনাকে রিইভ্যালুয়েট করতে হবে, ওনার সেলফটাকে প্রমোট করতে হবে এবং ওনার রিলেশনশিপগুলোকেও যেন নর্মাল উনি এক সময় দিতে দিতে বেশি দিয়ে পরে আবার হোঁচট খেয়ে চলে আসেন। ওইটা অবশ্য আমি ধরতে পারিনি যে ফ্যামিলি কি করে বের করে দিল, হোয়াট ওয়াজ দ্য ইনসিডেন্স, এবং ওনার রোল কে ছিল, ওদের রোল কে ছিল। ফ্যামিলি কাকে বের করে দিয়েছে? ওই যে ভাই এবং আত্মীয়স্বজনরা মিলে মাকে নিয়ে গেছে, ওনাকে বাসা থেকে বের করে দিয়েছে, মাকে নিল আর ওকে বাদ দিয়ে দিয়েছিল আর কি। এটি ঘটে কি করে একটা মানুষ, তো সে একটা ফ্যামিলির অনেক কিছুই ঘটে জীবনে না, এগুলাকে ইভ্যালুয়েট করা কিংবা প্রেডিক্ট করা, ওনার কি বলা যায় রেজিলিয়েন্স, এবং ওনার এত ইংরেজি ভাষা বললে তো মুশকিল না, ওনার মধ্যে কিছু সংকট ছিল যার জন্য এই সুযোগটা ওরা পেয়েছে। পারিবারিক ভাবেও কিন্তু আপা সংকট আছে। হ্যাঁ, তো এইটা ওনার একটা সেলফ আন্ডারস্ট্যান্ডিং ইভ্যালুয়েশন দরকার, শুধু আত্মবিশ্বাস না, ওনার ক্রাইসিসটা কোথায় বোঝা দরকার, সেলফ ডেভেলপমেন্টের ক্রাইসিস, রিলেশনশিপ ডেভেলপমেন্টের ক্রাইসিস, এবং ওনার এই যে সার্ভাইভাল ইস্যুটা এসে যাচ্ছে ক্যারিয়ারের দিক থেকে এবং ফ্যামিলির রিলেশনশিপের দিক থেকে, তো এগুলার স্ট্র্যাটেজিক একটা ডিসিশন, ওনার লাইফস্টাইল চেঞ্জ দরকার। উনি এই যে মা কেন্দ্রিক, হ্যাঁ মাকে উনি সাপোর্ট দেন, এটা ভালো, কিন্তু ওই যে মা ছাড়া আর জীবনে কিছু থাকলো না, এবং মা না থাকলে আমি কি করে থাকবো, এইগুলো না এগুলো কোপিং এর দিক থেকে থ্রেটেনিং। তাকে থাকতে হবে বাস্তবতা অনুযায়ী, সেও থাকবে না একসময়, কেউই থাকবে না, সেটার জন্য রেডি হতে হবে, কিন্তু আমার সময়টা যেন ইফেক্টিভ হয়, ভালো হয়, আমি যেন শান্তিতে সুখে থাকতে পারি, আমি যেন আমার দায়িত্বগুলো পালন করতে পারি। ডিস্ট্রেস লাইফ যেন সংকট আসতেই পারে, কিন্তু এটি যেন জীবন না হয়ে দাঁড়ায়। ওই গন্ডি থেকেই স্যার বের হওয়ার জন্য ওনার একটু হেল্প লাগবে। উনি একটা সাইকেলে পড়ে গেছে, সেটা বলেছো, হ্যাঁ, না সেটাও পড়েছে, কিন্তু পড়ার ইয়েটা কি, সুযোগটা কেন আসছে, ওনার দিক থেকে কি করণীয় আছে, সেইটা ওনাকে একটু স্ট্র্যাটেজিক্যালি স্মার্ট হতে হবে। স্মার্ট হওয়ার জন্যই কিছু থেরাপিউটিক স্ট্র্যাটেজিক্যালি স্মার্ট মানে আমি ক্যারিয়ারটা ঠিক করব, আবার সেলফ ডেভেলপমেন্ট ঘটাবো, রিলেশনশিপের ক্যাপাসিটি বাড়াবো, এবং উল্টোপাল্টা যদি ইয়া হয়, ও তো রিলেশনশিপ এখন মেসও করছে না, তাই তো বললো না, এটা তো ম্যাল অ্যাডজাস্টমেন্টের দিক থেকে বয়সটা চলে যাবে, তারপরে এরপর সময় থাকবে না, ওটাও তো হেলদি না পা। হ্যাঁ, বাট ও তো এখন মিস করছে না, ও কিভাবে মিস করবে, আগে মিস করতে হবে, তারপর নিজের ডেভেলপমেন্টে, স্যার যেটা বললো সেলফ ডেভেলপমেন্টে তার আগে কাজ করতে হবে। হ্যাঁ, মানে রিলেশনশিপটা আরেকটু পরে ধাপে করলো, আগে নিজের সাথে নিজের একটা সন্তুষ্টি আসা দরকার আর কি। হ্যাঁ, অর্থাৎ একটা গ্রাউন্ডেড হওয়া দরকার, অ্যাডজাস্টেড লাইফ, ডেভেলপড লাইফ, এবং সাহসী। হ্যাঁ, ওই অর্থে তোমার অতটুকু হলে আত্মবিশ্বাসী হবে, কিন্তু শুধু আত্মবিশ্বাসী করার চেষ্টা করে কাজ হবে না যদি না আমরা তার ব্যারিয়ারগুলোকে, মানে যা নেগেটিভ বেসিস তৈরি হচ্ছে কিংবা হয়ে আছে, এইগুলোকে সরানো না গেলে আত্মবিশ্বাসী হওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাবে। মানে মোট কথা এখন আমাদের সবগুলো কেসই হচ্ছে যে কল ছিল যে মানে প্রফেশনাল হেল্প লাগবে আর কি। চৈতি, আমাদের সময় প্রায় শেষ, তুমি যদি 2 লাইনে একটু বলবে আজকে বিষয়টা নিয়ে।
দর্শকদের ফোনের ভিড়ে আমাদের সাবজেক্টটা হারিয়ে গেছে, বাট এইটা আসলে আমাদের সম্পর্কের জায়গা থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে যদিও বা আমরা বিয়ের আগে বা বিয়ের পরে প্রতিশ্রুতিবদ্ধ একটা সম্পর্কে থাকি, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং এটা একটা নর্মাল প্যাটার্ন বা নেচার থাকে যে যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা কিন্তু অল্টারনেটিভ অ্যাট্রাকশনে পড়তেই পারি। এটা মানে প্রবলেম বা অস্বাভাবিক কিছু না। তখনই প্রবলেম তখনই অস্বাভাবিক হবে যখন আমি যখন অন্য কারো প্রতি অ্যাট্রাক্ট ফিল করছি, আমার পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটাতে যদি আমি স্ট্রাগল করি বা আমার এই সম্পর্কটা ড্রাস্টিক ওয়েতে সমস্যা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন সেটা কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারে। তবে এই সচেতনতাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার যদি বাইরে কোনো কিছু, হ্যাঁ আমাদের সবারই সাইকোলজিক্যাল কিছু নিড থাকে এবং পার্টনারের কাছেও কিন্তু আমাদের সেই সাইকোলজিক্যাল নিডটা থাকে। যখন আমরা একসাথে একটা কমিটেড রিলেশনশিপে যাই তখন দেখা যায় যে কিছু আমাদের সাইকোলজিক্যাল নিড ফুলফিল হয়, মানে এটা পরিপূর্ণভাবে আমরা পাই, আবার কিছু জায়গা থাকে যেগুলো আনমেট থাকে। হ্যাঁ, সেগুলোর চাহিদা আমাদের যেগুলো পূরণ হয় না, তখন আমরা কি করি ওগুলো খোঁজার একটা জায়গায় থাকি, দেখি যে কার মধ্যে ওই জিনিসগুলো আছে, সেটা তখন আমাদেরকে কি করে অ্যাট্রাক্ট করে। বাট এই অ্যাট্রাকশনটা যদি আমাদের আমরা একটু বাউন্ডারি বলি, ডেফিনেটলি আমাদের একটা বাউন্ডারির মধ্যে থাকলে প্রবলেম নাই, এটা নর্মাল, এটা হতেই পারে। বাট যেটা হয় যদি এটা আমার সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা তৈরি করে, তখন আমাকে এই ব্যাপারে সচেতন হতে হবে। আমার পার্টনারের সাথেও আমি ওপেন কমিউনিকেট করতে পারি এবং এই অ্যাট্রাকশনটা আমি কিভাবে বাউন্ডারির মধ্যে আনতে পারি সেই জায়গাটাতে আমার একটু নিজেকে রেসপন্সিবল ওয়েতে রেসপন্স করতে হবে। গুড, ওয়েল ডান। শেষ করে দিই, একদমই সময় শেষ। দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নেবার সময় হয়ে গেছে, একদম শেষ ঘন্টা বেজে গেছে আজকে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে একজন সন্তান যে কৈশোরে আছে কিংবা তার বয়স্ক বয়সে চলে গেছে, সেরকম সন্তানকে আমরা কি মানসিকভাবে বা শারীরিকভাবে নির্যাতন করতে পারি কিনা। মানে সন্তানকে তো আমরা বড় করি, বড় করতে গিয়ে অনেক বাবা মায়েরও অনেক চ্যালেঞ্জ হয়, কিন্তু আমরা তাদেরকে নির্যাতন করতে আসলে অ্যালাউড কিনা এবং সেটা নির্যাতন করাটা কেমন হয় সন্তানের জন্য। তো সে ব্যাপারটা নিয়ে আগামীতে আমরা আলোচনা করব যে সন্তানদেরকে আমরা অনেক সময় মারধর করে ফেলি, খুবই কমন বাংলাদেশে যে অনেক বেশি মারধর হয়, অনেক বেশি মানসিকভাবেও অনেক ছোট করা হয়, হয়তো কিছু গালাগালি করা হয়, সেটা আমরা করতে পারি কিনা সে ব্যাপার নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।